দুই ভাবে। হ্যাঁ, ম্যাম কি বলবো? বলছেন? হ্যাঁ, বলুন। আমি লাবণী। হ্যাঁ। দুই ভাবে ভাগ করি, একটা হচ্ছে দৃঢ় ভাগ্য বা প্রারব্ধ ভাগ্য, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে অদৃঢ় ভাগ্য বা নিত্যকর্মের মাধ্যমে সৃষ্ট ভাগ্য। বেশ। আচ্ছা, ওনার সাউন্ডটা আমি একটু কম পেলাম। আপনারা বাকিরা কি স্পষ্ট শুনলেন? শুনতে পেয়েছেন? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার আছে। আচ্ছা, বেশ। তাহলে আমরা ভাগ্যের প্রকারভেদগুলো জানলাম। আচ্ছা, যদি আমরা প্রশ্ন করি যে ভাগ্যকে কি পরিবর্তন করা যায়, কেউ এসে আপনার কোনো ক্লায়েন্ট বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাগ্যের পরিবর্তন সম্ভব কিনা, তাহলে আমরা সেটা কি বলবো? সৌম্যজিৎ কর্মকার, আপনি বলুন। হ্যাঁ ম্যাডাম, ভাগ্য পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে আমরা নিত্যকর্মের মাধ্যমে যে উম, প্রায়শ্চিত্ত করব, তার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। সেটা অদৃঢ় ভাগ্য যে পোর্শনটা রয়েছে, একটা দৃঢ় ভাগ্য এবং অদৃঢ় ভাগ্য, সেই অদৃঢ় ভাগ্যের পার্ট আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা, অদৃঢ় ভাগ্য আমরা পরিবর্তন করতে পারি, খুব ভালো বলেছেন। তাহলে আমরা অদৃঢ় ভাগ্যটাকে পরিবর্তন করব কিভাবে? এই যে অদৃঢ় ভাগ্য, আমি জানতে চাইবো আরো একজনের কাছ থেকে যে প্রায় অদৃঢ় ভাগ্যটা ঠিক কিভাবে তৈরি হয়, আর অদৃঢ় ভাগ্যের পরিবর্তনটা আমরা কিভাবে করব। আর একজন কেউ বলুন। বলবো ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আহ আপনার নিত্য কর্ম, আশীর্বাদ, আধ্যাত্ম, এই পদ্ধতিগুলোর মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। প্রায়শ্চিত্ত কর্মের মাধ্যমে। বেশ। আচ্ছা, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কর্মের মাধ্যমে পরিবর্তন সম্ভব। না, প্রায়শ্চিত্ত কর্মটা এখানে আসছে না। আমরা নিত্য কর্মের মাধ্যমে আমাদের আহ অদৃঢ় ভাগ্যটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই যে দৃঢ় ভাগ্য এবং অদৃঢ় ভাগ্য বা প্রারব্ধ ভাগ্য বা অদৃঢ় ভাগ্য, এই যে দুটো বিভাগ, আমরা কি কেউ বলতে পারবো যে প্রারব্ধ ভাগ্যের মধ্যে আমাদের কোন কোনগুলো পড়ছে? কেউ বলুন, অন্য ম্যাম একজন বলুন। বলবো বলুন। হ্যাঁ, বলবো বলুন। ম্যাডাম। হ্যাঁ। হ্যাঁ, যেরকম আমরা স্ত্রী বা স্বামী কে হবে, তারপর কর্ম আমাদের, তারপর সন্তান, পিতা মাতা, কোন জায়গায় জব হবে, এগুলো ম্যাম আমাদের নিশ্চিত এবং স্ট্রিক্ট থাকে ওটা, যে হ্যাঁ আমরা এটাই পাবো, তো এটাকে আমরা শোধরাতেও পারবো না, পরিবর্তন করাও পসিবল না। বেশ, খুব ভালো। আচ্ছা, তাহলে আমাদের দৃঢ় ভাগ্যটা আমরা জানলাম, যে আমরা কোথায় জন্মাবো, আমরা স্ত্রী বা স্বামী হিসাবে কাকে পাবো, আমাদের মৃত্যুর কারণ বা কিভাবে কবে আমরা এই দেহটা ত্যাগ করব, কিংবা আমাদের যেটা জীবিকা, এইগুলো আমরা প্রারব্ধ ভাগ্যের মধ্যে পাচ্ছি, যেটাকে পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু অদৃঢ় ভাগ্য যেটা, সেটাকে আমরা পরিবর্তিত করতে পারি। তো এই যে অদৃঢ় ভাগ্য, সেটা তৈরি হয় কি আমাদের নিত্য কর্মের দ্বারা। একজন বললেন যে আমাদের কর্মের দ্বারা আমরা এই অদৃঢ় ভাগ্যটাকে তৈরি করে থাকি। তো এই যে কর্ম, আমরা আগের দিন শিখেছিলাম কর্মের কয়েকটি বিভাগ হয়। তো আর একজন আমাকে বলুন যে সেই কর্মের বিভাগগুলি কি কি। দুটো ভাগে আমি আপনাদেরকে কর্ম শিখিয়েছিলাম। সেই প্রথম ভাগটা, কর্মকে আমরা প্রাথমিক ভাবে কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। ম্যাম আমি বলবো। এই পাঁচ যে ভাগ। একজন চলে এসেছেন, উনি বলুন। বলুন, বলুন, যে কোনো একজন বলুন। ম্যাম ম্যাম, আমি বলবো। হ্যাঁ, বলুন, একজন বলুন। কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, নিত্য কর্ম। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা কর্মকে তিন ভাগে ভাগ করি, হ্যাঁ। সেটা উনি বললেন। আচ্ছা, এছাড়াও আমাদের আহ বেদ অনুযায়ী আমরা কর্মকে আবার কত ভাগে ভাগ করেছিলাম? পাঁচ 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 ভাগে। 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 পাঁচ ভাগে। হ্যাঁ, এই যে পাঁচটা ভাগ, এটা আমি চাইবো লাবণী চ্যাটার্জি, আপনি যদি পারেন বলুন। একটা হচ্ছে নিত্য কর্ম, নিমিত্ত কর্ম, কর্তব্য কর্ম, আহ কামনী কর্ম, কাম্মি কর্ম। আর কামিনী। কামনী কর্ম, আর আরেকটা হচ্ছে পাশ্চিত্য কর্ম। একদম, খুব ভালো বলেছেন। আচ্ছা, তো এই যে আমরা পাঁচটা ভাগ পেলাম, একটা হচ্ছে নিত্য কর্ম, একটা অনিত্য কর্ম বা নিমিত্ত কর্ম। এই যে নিত্য কর্ম বা নিমিত্ত কর্ম, এই প্রথম দুটো সম্পর্কে কেউ একটু বলুন, অন্য কেউ বলুন, যে নিত্য কর্ম নিত্যকর্ম কাকে বলে। বলুন। বলবো ম্যাম। নিত্যকর্ম আপনার ইষ্ট আরাধনা বা ঈশ্বর সেবা, এই ধরনের কর্মগুলোকে বলা হচ্ছে। আর নিমিত্ত কর্ম মানে অন্যের
মানে একে অন্যের জন্য যে কৃতকর্ম, বেশ, সেটাকে আমরা নিমিত্ত কর্ম। যখন এই জন্মগ্রহণ করেছি, আমাদের এই দেহ, এটি একটি পরিধানের মতন, বলা হয় যে আমরা এটি বস্ত্রের মতন পরিত্যাগ করি। আমাদের যে মূল আত্মা, সে হচ্ছে পরমাত্মার অংশ। আমাদের জন্মের আহ, পরবর্তী যেটা প্রধান কর্ম, সেটা হচ্ছে আমাদের ইষ্টের ভজনা। সেটা আপনি যেভাবেই করুন, এটা হচ্ছে কর্মের প্রথম ভাগ। তারপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে নিমিত্ত কর্ম, অর্থাৎ আমরা একে অন্যের তরে যে কর্মগুলো করে থাকি। এরপরে আরো তিনটে কর্মের বিভাগ আছে, আরো একজন কেউ বলুন। ম্যাম বলবো। হ্যাঁ, একদম। কর্তব্য কর্ম, কামিনী কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম। প্রায়শ্চিত্ত কর্ম, কর্তব্য কর্ম এবং কাম্যী কর্ম, বেশ। পল্লবী বলেছে, খুব ভালো কথা। এবার আরেকজনের কাছ থেকে আমি একটু শুনে নিই যে কাম্যী কর্ম কথার অর্থ কি, বা কাম্যী কর্মের মধ্যে আমরা কোনগুলোকে ধরে থাকি। ম্যাম আমি বলবো। হ্যাঁ, একদম। কামনা বা প্রাপ্তির আশে যে কর্ম করা হয় তাকে কামিনী কর্ম বলা হয়। বেশ। অর্থাৎ আমরা জন্মগ্রহণের পর ধীরে ধীরে আমাদের, যখন আমরা আস্তে আস্তে বড় হতে শুরু করি, বয়স সাপেক্ষে আমাদের বিভিন্ন রকম কামনা বা ডিজায়ারের তৈরি হয়। এই ডিজায়ারকে কমপ্লিট করার জন্য আমরা বিভিন্ন রকম কর্ম করি, এবং সেই কর্মের মাধ্যমেই কিন্তু আমাদের জীবনে প্রথম তৈরি হয় পাপ এবং পাপের সাপেক্ষে পুণ্য। তো এই যে কামনাকে ঘিরে আমরা যে কর্ম করি, তাকে আমরা জানি কাম্যী কর্ম হিসাবে। আর একটা কর্ম, শেষতম কর্ম, যেটা প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত নিয়ে যারা এখনো পর্যন্ত বলেননি, তাদের মধ্যে একটা মুখ দেখতে চাইছি, কেউ একজন বলুন। ম্যাম বলবো। হ্যাঁ, একদম বলবেন। জ্ঞানে ও অজ্ঞানে যে অন্যায় কাজ করি সেই কর্মকেই বলা হয় প্রায়শ্চিত্ত কর্ম। আর একটাই সমস্যা ক্ষমা করে করা উদ্দেশ্য হলে এই প্রায়শ্চিত্ত কর্ম সুফল পাওয়া যায়। বেশ বেশ, একদম। তাহলে আমরা কি জানলাম, যে না, সারাদিন আমরা যে কর্মগুলো করে থাকি, সেটা জেনে বা না জেনে, জ্ঞানত বা অজ্ঞানত, যদি আমাদের মাধ্যমে কোনো অন্যায় হয়ে থাকে, কোনো পাপের সৃষ্ট হয়ে থাকে, তাহলে দিন শেষে আমরা আমাদের ঈশ্বরের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। এটাই হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম। তো এই যে কর্মের বিভাগ এবং ভাগ্যের বিভাগ, যেগুলো আমরা গত ক্লাসে করেছিলাম, বেশ মোটামুটি সবাই খুব ভালো পড়াশোনা করেছেন। আর যারা কিনা একদম আজ নতুন জয়েন করলেন, তাদেরও একটা ধারণা হয়ে গেল যে আমরা আগের দিন কি পড়াশোনা করেছিলাম। খুব ভালো কথা। আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাশি চক্র বা রাশি। তার আগে আমি যেটা একটু নতুন যারা ক্লাস করছেন, যারা একেবারে ইন্ট্রোডিউসিং ক্লাসে ছিলেন না, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, ওই দিন আমরা এই অনলাইন ক্লাস সম্পর্কে কয়েকটা রুলস বলেছিলাম, সেটা রেকর্ডিং নেই, তাই আমি আরেকবার আপনাদের জানাবো। যেমন হচ্ছে, আমরা এই যে বৈদিক জ্যোতিষের ক্লাসটা করছি, তো প্রথম 6 মাসে আমরা 16খানা ক্লাস পাবো বৈদিক জ্যোতিষের। এবার এই 16খানা ক্লাসের মধ্যে আমাদের কিন্তু এই যে আপনাদের সকলের কাছে আমাদের সাজেশনটা, সরি, আমাদের যে কি কি বিষয় বিস্তির পড়া, মানে কি কি পড়ানো হবে, তার আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো সেই সাপেক্ষে কোন দিন কোন ক্লাস আছে, ওখানে কিন্তু আপনারা যদি দেখেন সিলেবাসটাই, আপনারা কিন্তু কমপ্লিটলি পাবেন যে আজ এই ক্লাসটা হবে বা পরের দিন সেই ক্লাসটা হবে। তো আমাদের 1.5 ঘন্টার ক্লাস, এবং আমাদের কিন্তু বেশ পড়াশুনো, অনেকটা পড়াশুনো। তো এই যে জ্যোতিষ শাস্ত্র, এটা তো গুরুমুখী বিদ্যা। আপনারা বই পড়তেই পারেন, কিন্তু আপনারা 10খানা বই পড়ার পরে যেটুকু শিখবেন, আমরা চেষ্টা করব সেই পড়াটাকে এই 1.5 ঘন্টার মাধ্যমে বা এই 1.5 ঘন্টার মধ্যে আপনাদের মধ্যে তুলে ধরার। এবার এই যে স্বল্প সময় এবং অনেক পড়াশুনো, তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি হবে পড়া চলাকালীন। তো সেক্ষেত্রে আপনারা নিজস্ব দায়িত্ব সহকারে সেই প্রশ্নগুলো আপনাদের খাতায় লিখে রাখবেন। আমাদের একটা গ্রুপ আছে 225A, এই গ্রুপে আপনারা পরবর্তীকালে যার যে প্রশ্নটা তৈরি হচ্ছে, সেই প্রশ্নগুলো কিন্তু ওখানে জানতে চাইবেন। ক্লাস চলাকালীন আমি একটা কথা বলবো, আমি একটা প্রশ্ন করব, এইগুলো করে আপনাদের মূল্যবান সময়টা কিন্তু আপনারা নষ্ট করবেন না। অনেক প্রশ্ন তৈরি হবে, সেই প্রশ্নগুলো আমরা গ্রুপে আলোচনা করবো, এবং আপনার মাধ্যমে বাকি সবাইও কিন্তু সেখানে জানতে পারবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কোন দিন কোন পড়াটা আমরা করছি, আমরা আলোচনাটা কিন্তু একেবারেই সেই বিষয়বস্তুর উপরেই করব। মানে আজ আমরা রাশি পড়ছি, আজকে লাভ দিয়ে আমরা কালসর্প কি,
এই বিষয়ের কিন্তু আলোচনা একেবারেই করব না। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গে আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা সব জেনে যাবেন। প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে একটু সমস্যা হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর একটু ভুল বোঝাবুঝি, একটু মানিয়ে নেওয়া সমস্যা, কিন্তু কয়েকটা ক্লাস যখন আমরা করে ফেলবো, এই ক্লাসটা যখন একেবারেই আমাদের হয়ে যাবে, তখন আর কোনো রকম সমস্যা থাকবে না। বেশ, তাহলে আজ ম্যাম আমরা এক যেটা মিনিট কিন্তু শিখবো। টাইম হবে? 1 মিনিট? হ্যাঁ হ্যাঁ, বলুন, কি বলছেন? বলুন। আমি পল্লবী শুনতে পাইনি। আমি শুনতে পাচ্ছি না পল্লবী কথা। বলছি ম্যাম, একটা শুধু প্রশ্ন ছিল আগের দিনের ক্লাসটা নিয়ে। হ্যাঁ বলুন। আগের দিন স্যারের ক্লাস ছিল, আমরা যে একটা প্রসেস শিখেছিলাম, ভিগু গণনা পদ্ধতি টাইপের। ওখানে না স্যার একটা বলেছিলেন যে মানে স্থান যদি 8 হাউসে কারো থাকে, তার আর মানে ফাদারের আর্লি ডেথ হবে, ঠিক আছে? তো ওইটা যদি 8 হাউসে না থেকে ম্যাম 10 হাউসে থাকে, তাহলে কি সেম রেজাল্ট হবে বা তার না, কাছাকাছি সেম কিছু হতে রেজাল্ট পারে? হবে না। আপনি এই প্রশ্নটাই একটু গ্রুপে লিখে দেবেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো, একদম ঠিক আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক তো আছে। এবার আমরা, আচ্ছা স্যারের ক্লাসগুলো সম্পর্কে বলি। আমরা না একদম প্রাথমিক অবস্থায় রয়েছি। ধরুন আচ্ছা। পল্লবীর হয়তো একটু অ্যাস্ট্রোলজির ব্যাপারে সামান্য জ্ঞান থাকতে পারে বা কিছুটা জ্ঞান থাকতে পারে, বাকি অনেকেই আছেন যারা একেবারেই নতুন, তারা কিচ্ছু জানেন না এটা ধরে নেব। তো সেই ক্ষেত্রে এই স্যারের পড়াগুলো তো একটু উপরের লেভেলের, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই পড়াগুলো ধরার এখনো আমাদের সময় হয়নি। কিন্তু স্যারের ক্লাসগুলো আমরা পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা এগুলো এখন থেকে শিখবো, অল্প অল্প করে শিখতে শিখতে একটা সময় একটা গোটা মালা তৈরি হয়ে যাবে। হুম। তো উনি যেগুলো শিখিয়েছেন এগুলো আপনারা খাতায় টুকি রাখুন, লিখে রাখুন, যত্ন সহকারে গুছিয়ে রাখুন। পরবর্তীকালে যখন আপনারা প্রেডিকশন করবেন তখন এইগুলো একেবারেই, এই সূত্রগুলো কিন্তু আপনাদের ভীষণ প্রয়োজনীয়। কিন্তু ওই ক্লাসগুলো নিয়ে এখন বেশি মাথা ব্যথা করতে হবে না বিগিনারদের, কারণ আপনারা একদম ছোট্ট, মানে এই জ্যোতিষ ক্লাসে আপনারা একেবারেই শিশু। তো সেই শিশু ভাব, সেই শিশু মনোভাব নিয়ে আমরা শিখবো। ঠিক আছে, না খাতা ম্যাম, কলম অ্যাকচুয়ালি লিখে আমার নেবেন। লাইফে হয়েছে তো, সেই কারণেই জিজ্ঞেস করেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, একেবারেই তাই। ঠিক আছে, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, দেখতে পান কিনা দেখুন। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হয়েছে। হয়েছে ম্যাম। হ্যাঁ, নিশ্চয়ই। ভিজিবল আছে। বেশ, হ্যাঁ, হয়েছে। তাহলে হ্যাঁ, এবার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রাশি কি, রাশির বিভাগ এবং কিভাবে রাশিচক্রকে শিখতে হয়। তো প্রথমেই একটু বোঝানোর জন্য আমি এই ছবিটাকে নিয়ে একটু আলোচনা করি। এইটাকে আমরা ধরে নিচ্ছি সূর্য। এই সূর্যের অবস্থানটাকে যদি মহাকাশীয় বিষুব রেখার, এই যে মহাকাশীয় বিষুব রেখা, তার ঠিক মধ্যিখানটাতে আমরা মনে করি, কল্পনা করি যে সূর্যের অবস্থান, তাহলে একটা 360 ডিগ্রির মহাগোলক আমরা পেয়ে থাকি বা পাই। এই যে 360 ডিগ্রির যে মহাগোলক, সেটাকে বলা হয় মহাজাগতিক গোলক বা রাশিচক্র বা জোডিয়াক। আমরা ভূগোলে পড়েছি যে বিষুব রেখা কাকে বলে। বিষুব রেখা হচ্ছে সেটি, যেটি একটি একটি কাল্পনিক রেখা, যেটি কিনা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমানভাবে ভাগ করছে। তো সেই রকম ভাবে আমরা যদি এই যে আমাদের পৃথিবীর পরবর্তীকালে যে মহাকাশ আছে, সেটা গোল না চৌকো, এর তো অনেক ব্যাখ্যা। তো আমরা সেটাকে পৃথিবী সাপেক্ষে ওরকম গোল ধরে নিলাম, এবং সেই গোলের এই যে একটা মহাবিশ্ব মানে মহাকাশ ধরে নিলাম, এটা বড় সড়ো একটা মহাকাশ, এবং এই মহাকাশের ঠিক মাঝখানে যে বিষুব রেখাটি হবে, তার মাঝখানেই আমরা সূর্যকে কল্পনা করে নেব। এবং এই যে সূর্যটাকে আমরা মহাবিষুবের মাঝখানটায়, মহাকাশীয় মহাবিষুবের মাঝখানটায় আমরা কল্পনা করে নিলাম, সেই সাপেক্ষে আমরা একটা 360 ডিগ্রির গোলক পেলাম। তো এটাকেই বলা হয় জোডিয়াক বা রাশিচক্র বা মহাজাগতিক গোলক। এইটুকু আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এইবার এই যে সূর্যটা, আমরা জানি সূর্যর সাপেক্ষেই বাকি যে 9টা গ্রহ তারা ঘুরছে। এবার বুধ শুক্র পৃথিবী এরকম জায়গায় হয়তো পৃথিবী থাকবে। এবার এই পৃথিবীতে বা দৃশ্যমান জগতে যে পদার্থগুলো আছে, তাদেরকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়।
একটি হচ্ছে জড় বা ম্যাটার, দ্বিতীয়টি হচ্ছে শক্তি বা এনার্জি। এগুলো আপনারা অবশ্যই লিখে নেবেন। ম্যাম আর একবার বলবেন, জড় বা? আমরা দুটি ভাগে পদার্থগুলোকে ভাগ করে থাকি। একটি হচ্ছে জড় পদার্থ বা ম্যাটার, দ্বিতীয়টি হচ্ছে শক্তি বা এনার্জি। ক্লিয়ার? এইবার এই যে আমরা জড় এবং শক্তি এই দুটো পেলাম, এই জড়র মধ্যে কোনগুলো পড়ছে? না অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই চারটি তত্ত্ব পড়ছে এই জড়ের মধ্যে। আকাশ বলে একটা তত্ত্ব আছে, কিন্তু এই আকাশ তত্ত্বটা যেহেতু আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেহেতু আমরা এই আকাশ তত্ত্বটাকে নেই। বাকি যে চারটি তত্ত্ব, অর্থাৎ কিনা অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই চারটি জড়ের সঙ্গে তিন প্রকার এনার্জি বা তিন প্রকার শক্তি, সত্ত্ব, রজ এবং তম, এই চার প্রকার জড়র সঙ্গে এই তিন প্রকার শক্তির ক্রমাগত ঘাত এবং প্রতিঘাতের পরে সর্বোচ্চ 12 প্রকার পদার্থের সৃষ্টি হতে পারে। এবং এই দুজনের মিশ্রণের ফলে এই 12 প্রকারের বেশি এই দৃশ্য জগতে আর কোনো পদার্থ নেই। 12 প্রকার ম্যাম, 12 প্রকার পদার্থ। একবার রিপিট করুন না। হ্যাঁ, 4 প্রকার জড়ের সঙ্গে 3 প্রকার শক্তির ক্রমাগত ঘাত প্রতিঘাতের ফলে সর্বোচ্চ 12 প্রকার পদার্থের সৃষ্টি হতে পারে। আর এই দৃশ্যমান জগতে এই 12 প্রকার পদার্থের বাইরে আর কোনো পদার্থ নেই। তাহলে 4 প্রকার জড় আমরা পেলাম, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এবং 3 প্রকার শক্তি আমরা পেলাম, সেটা হচ্ছে সত্ত্ব, রজ এবং তম। লাস্টেরটা কি বললেন ম্যাডাম? আহ, অগ্নি, তম পৃথ্বী, তম বায়ু, জল, আর সত্ত্ব, রজ, তম। ঠিক আছে। হুম, সপ্ত রজতম তিনটে শক্তি তো না? 3টে শক্তি, হ্যাঁ। আর 4 প্রকার জড় হুম। হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। সকলের হয়েছে এটুকু? হ্যাঁ ম্যাম। হুম। হ্যাঁ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এইবার এই যে 12 প্রকার পদার্থ আমরা পেলাম, আর এই যে মহাজাগতিক গোলক আমরা যেটা পেয়েছিলাম, যার কিনা মান পেয়েছিলাম 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিটাকে 12 দিয়ে আমরা বিভাজন করব। তাহলে এখানটা লিখে ফেলুন আপনাদের সুবিধার মতো, 360 ভাগ 12। 360 ভাগ 12 করলে আমরা ভাগফল পাচ্ছি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এই যে মহাজাগতিক গোলকটা পেলাম আমরা, এই গোলকটাকে আমরা 12খানা ভাগে ভাগ করলাম, যার প্রত্যেকটা ভাগ পেল হচ্ছে 30 ডিগ্রি করে। এই যে ছবিটা দেখুন, এই রকম ভাবে আমরা মহাজাগতিকটাকে, এটাকে যদি একটা গোলের মধ্যে নিয়ে আসি, তাহলে এই যে আমাদের ছবিটা পাচ্ছি, এটাকে বলা হয় কালপুরুষের রাশিচক্রের ছক। এই রকম ভাবে আমরা যদি মহাবিশ্বটাকে ভাগ করি 12টি ভাগে, তাহলে এই রকম 12খানা ভাগ পাওয়া গেছে। আর এই 12খানা ভাগের প্রত্যেকটি ভাগের মান হচ্ছে 30 ডিগ্রি। এই প্রত্যেকটি ভাগের মান হচ্ছে 30 ডিগ্রি। হুম, ক্লিয়ার? এই যে 12খানা ভাগ আমরা পেলাম, প্রত্যেকটি আলাদা আলাদা,
এই প্রত্যেকটি ভাগকে বলা হয়, এক একটি 30 ডিগ্রির এই ভাগকে বলা হয় রাশি। এবার এই রাশি তার আলাদা আলাদা অনেকগুলো ব্যাখ্যা আছে। এই মহা আকাশে যেমন আমরা 30 ডিগ্রি পেলাম, সঙ্গে আমরা পরবর্তীকালে 27টি এবং যোগ 1টি করে 28টি নক্ষত্রের নাম আমরা জানবো, যেই নক্ষত্রগুলো কিন্তু এই ব্যাপ্তির মধ্যেই অবস্থিত। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে নির্দিষ্ট নক্ষত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেও আমরা রাশি বলে থাকতে পারি। নির্দিষ্ট নক্ষত্রের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা রাশি বলতে পারি। এটুকু ক্লিয়ার? রিমা, আপনি কি লিখছেন? হ্যাঁ ম্যাম, লিখছি। আচ্ছা, তো ব্রিটিশ মিউজিয়ামে জ্যোতিষ সংক্রান্ত অনেক পুরনো পুঁথি সংরক্ষিত আছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে পৃথিবীর প্রথম যে জ্যোতিষী, তার নাম হচ্ছে শ্বেত, এবং তিনি প্রথম এই 12টি রাশির আবিষ্কার করেন আজ থেকে 5700 বছর আগে। ম্যাম নামটা পৃথিবীতে একবার বলবেন? শ্বেত, শেঠ? হ্যাঁ, তালিবর্ষ একর থ, SHETH, শ্বেত। তো তিনি পৃথিবীর চারপাশে 360 ডিগ্রির একটি বলয় পান, এবং যেটাকে তিনি এই 12টি ভাগে ভাগ করেন। আর এই যে বেল্ট, 380 ডিগ্রির যে বেল্টটা, সেই বেল্টের পরিধি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 16 ডিগ্রি। তো তিনি প্রথম এই রাশিচক্রের উদ্ভাবন করেন, এবং এই ক্ষেত্রে বরাহমিহিরেরও একটা উক্তি রয়েছে। তার মতে এই যে রাশির উদ্রেক, সেটি হচ্ছে মানব শরীরের বহিরঙ্গ এবং অন্তরঙ্গের যে বিভাজন, সেই সাপেক্ষে রাশির বিভাজন হয়েছে। এবং আমরা যখন পরবর্তীকালে রাশি সংক্রান্ত আরো বিশদে পড়াশোনা করব, তখন আমরা জানতে পারবো যে এই এক একটি রাশি মানব শরীরের এক একটি অঙ্গকেও নির্দেশ করে থাকে। তো এই যে রাশিচক্রের বিভাজন, রাশিচক্র যে আমরা পেলাম, সেটা পরবর্তীকালে বলা হচ্ছে যে ভারতীয় যে জ্যোতিষ তার সঙ্গে এটা যুক্ত হয়েছে, এবং বলা যেতে পারে এটা ঈশ্বরের একটি প্রতিমূর্তি। তো এই যে আমরা 12টি রাশির একটা ব্যাখ্যা পেলাম, এবং তার সঙ্গে যেটা কথা, জন্মকালীন সময়ে একজন ব্যক্তির জন্ম চার্টে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে, সেটি সেই জাতক বা জাতিকার রাশি। জন্ম চার্টে জন্মকালীন সময়ে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে, জাতক বা জাতিকার সেইটাই হচ্ছে রাশি। ম্যাম কত বছর আগে ব্রিটিশ মিউজিয়ামে শেঠ উনি পাঁচ এই হাজার সাতশো রাশিগুলো? বছর আগে। 5700। হুম। এই আর পর্যন্ত clear? বরাহমিহির রাশির উদ্বেগে মানব শরীরের বহির ও অন্তর অঙ্গের কি বললেন ম্যাম? পল্লবী, আমি না তোমার কথাগুলো শুনতে পাচ্ছি না, আবার একটু বলো। হ্যাঁ, বরাহমিহির মানব শরীরের রাশিগুলোকে বহির আর অন্তরঙ্গের কি বলেছেন? আচ্ছা, বরাহমিহির বলছেন এই যে রাশিচক্রের 12খানা বিভাজন হয়েছে, তার কারণ হচ্ছে মানব শরীরের অন্তরঙ্গ এবং যে বহিরঙ্গের বিভাজন, সেই সাপেক্ষে, মানে তার কথা অনুযায়ী মানব শরীরও একটি জোডিয়াক বা রাশিচক্র। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে 12 ভাগে ভাগ হয়েছে, এবং প্রত্যেকটি ভাগকে আমরা রাশি বলে থাকছি। তাহলে আমরা এবার শিখব যে সেই রাশিগুলোর নাম কি। প্রত্যেকে তার খাতাতে এই রকম একটি রাশি চক্রের ছক বা ছবিটা এঁকে ফেলুন। ম্যাম 16 ডিগ্রি যে বললেন, ওটা কোনটা অ্যাকচুয়ালি? পৃথিবীকে এই যে রাশি চক্রটা ঘিরে রেখেছে, ধরুন এই ছবিটাকে আমি দেখাচ্ছি,
এই যে ছবিটা, এইটাই ধরুন পৃথিবী, এবং তাকে এই যে রাশিচক্রটা ঘিরে রেখেছে একটা বেল্টের মতন। এই যে বেল্ট, এই রাশিচক্রের যে বেল্টটা, এর যে পরিধিটা, মানে এর যে চওড়াটা, সেটা হচ্ছে 16 ডিগ্রি। ওকে ম্যাডাম। বেশ, তাহলে আমরা সকলে এইরকম একটা রাশিচক্র এঁকে নেব। এটাকে বলা হয় কালপুরুষের রাশিচক্র। ম্যাম, একটা এটা প্রশ্ন হচ্ছে আছে। 1 নম্বর ঘর। এই প্রথম ঘরটায় আমরা লিখব মেষ। একদম প্রথম ঘরটা, এটা হচ্ছে মেষের ঘর। মেষ রাশি, ইংরাজিতে যাকে বলা হয় এরিস। আচ্ছা, এই মেষ রাশি সম্পর্কে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। এই মেষ রাশি দিয়েই রাশিচক্রের শুরু, এবং মীন রাশি, এটা অগ্নিতত্ত্বের রাশি, এবং মীন রাশিতে গিয়ে এই রাশিচক্রের শেষ। মেষ কথাটা যখন আমরা শুনি, আমরা বাংলায় পড়েছি মেষ মানে হচ্ছে ভেড়া। এবার ভেড়া বলতে আমরা যেটা বুঝি, আহ, যে ভেড়ার রাস্তাঘাটে যে আমাদের এই পশ্চিমবঙ্গে বা উম, শহরতলিতে যে ভেড়াগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো একটুখানি গোলুমলু টাইপের, একটু শান্তশিষ্ট এবং একটু বোকা প্রকৃতির। আসলে মেষের যে ইংরেজিটা, সেটা হচ্ছে এইরিস। এই এইরিস আর ওই যে মেষের বলতে, মেষ বলতে আমরা যে ভেড়া বুঝি, এই ভেড়া এবং এইরিস এরা কিন্তু দুটো ভিন্ন প্রজাতির প্রাণী। এরিস বলতে যে প্রাণীটিকে আমরা বুঝি, তারা কিন্তু পার্বত্য অঞ্চলের প্রচন্ড শক্তিশালী একজন ভেড়া, যাদের এই রকম বড় বড় দুখানা শিং থাকে। আপনারা যারা এই বিষয়ে একটু চর্চা করেন তারা বুঝতে পারবেন। তারা কিন্তু প্রচন্ড শক্তিশালী একটি প্রাণী। তারা কিন্তু একেবারেই ভেড়া নয়। তো মেষ কিন্তু এরিস বুঝতে হবে। মেষ বলতে গেলে কিন্তু আমরা ওই যে ভেড়া বলতে একেবারেই বোকা টোকা টাইপের যাকে বুঝে থাকি, সেই ভেড়া কিন্তু এই মেষ নয়। মেষ মানে কিন্তু এরিস। হুম। এটা হচ্ছে কালপুরুষের 1 নম্বর ঘর। এখানে আমরা আপনারা 1 লিখে ফেলুন। এই ঘরটাতে আপনারা 2 নম্বর লিখবেন। কালপুরুষের 2 নম্বর ঘর, এই ঘরটা হচ্ছে বৃষ রাশির ঘর। আমি যেহেতু কম্পিউটারে টাইপ করছি, আমি ইংরেজিতে লিখছি, আপনারা বাংলায় লিখতে পারেন যেভাবে আপনাদের সুবিধা। আচ্ছা, 3 নম্বর ঘর এটা, এটা হচ্ছে মিথুন রাশি। এই ঘরটা হচ্ছে কর্কট রাশির। এইভাবে আপনারা প্রথমে 1 2 3 4 করে পুরো 12 আগে লিখে নিন। আপনাদের সুবিধার্থে 1 থেকে এখানে শুরু 1, আর এখানটায় গিয়ে 12 শেষ হবে। 1 থেকে 12খানা রাশি, সেই 12টা রাশির কোনটা কার ঘর সেটা আমরা লিখবো। 4 নম্বরে আমরা কর্কট পেয়েছি, 5 নম্বরে আমরা লিখবো সিংহ, এটা হচ্ছে 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর, আচ্ছা আমি ইংরেজিগুলো একবার বলে রাখি। এটা আমরা লিখেছিলাম মেষ, মেষের ইংরেজি এরিস। বৃষ, বৃষর ইংরেজি হচ্ছে টরাস। মিথুন, মিথুন আমরা লিখবো জেমিনি বা জেমিনাই। স্পেলিং নিয়ে কোনো মিস্টেক হলে আপনারা আপাতত নিজেদের মতন করে লিখে নিন, পরে গুগলে সার্চ করে আপনারা স্পেলিং গুলো ঠিক করে নেবেন। এটা হচ্ছে কর্কটের ঘর, যার ইংরেজি হচ্ছে ক্যান্সার। এটা হচ্ছে সিংহ, এর ইংরেজি হচ্ছে লিও। এটা হচ্ছে কন্যার ঘর, ইংরেজি হচ্ছে ভার্গো। আচ্ছা, এইটা হচ্ছে 7 নম্বর ঘর। এই 7 নম্বর ঘরটা হচ্ছে তুলা রাশির ঘর। এই তুলা রাশির ইংরেজি হচ্ছে লিব্রা।
এই ঘরটা হচ্ছে 8 নম্বর ঘর। এই রাশি, এই ঘরের যে রাশি তার নাম হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক রাশির ইংরেজি হচ্ছে স্করপিও। তারপর আমরা চলে যাব এখানটায় 9 নম্বর ঘর, ধনু রাশির। স্যাজিটেরিয়াস। এই ঘরটা হচ্ছে কালপুরুষের 10ম ঘর। এটি হচ্ছে মকর রাশির ঘর, ক্যাপ্রিকন। ঠিক আছে, এটা হচ্ছে কালপুরুষের 11 নম্বর ঘর। এটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, অ্যাকুরিয়াস। কুম্ভ রাশির ঘর ইংরেজি অ্যাকুরিয়াস। এটা হচ্ছে কালপুরুষের 12 নম্বর রাশি, যেটির নাম হচ্ছে মীন রাশি, ইংরেজি হচ্ছে পাইসেস। এই যে আমরা 12টি রাশি পেয়েছিলাম, আগে আমরা ভাগ করেছিলাম, সেই 12টি রাশির নাম এবং কোনটি কালপুরুষের ঘর, কোন ঘরটা কোন রাশি, সেটা আমরা এখানে পেলাম। যে মেষ থেকে মীন রাশির মধ্যে কোন ঘরটা কিন্তু কোন রাশির, সেটা আমরা এখানে বুঝতে পারলাম। এবং এটা আমাদের একেবারেই প্রথম ক্লাস। তো প্রথম কাজই হচ্ছে আমাদের এই যে রাশি চক্রটাকে, এটা একেবারে জলের মতন গুলে খেয়ে ফেলতে হবে। কালপুরুষের 1 নম্বর রাশি, কালপুরুষের 7 নম্বর রাশি, 10 নম্বর রাশি, 12 নম্বর রাশি, যেটাই হোক, কোন ঘরটা কার এবং কোন রাশি আহ কোন ঘরে অবস্থান করছে, এই 12টা নাম এবং তাদের অবস্থান, এটা কিন্তু আমাদের একেবারেই, যারা নতুন তাদেরকেই বলছি, পুরোপুরি কিন্তু একেবারেই মুখস্থ করে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। এটাকে আমাদের কিন্তু একেবারেই রপ্ত করে ফেলতে হবে। তো এই যে 12টি রাশি, এ নিয়ে কি আর কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম, এটা এন্টি ক্লকওয়াইজ কেন কাউন্ট করা হচ্ছে? হ্যাঁ, ঘরটা এন্টি ক্লকওয়াইজ আমরা কেন কাউন্ট করছি, ক্লকওয়াইজ কেন হচ্ছে না? বুঝতে পারিনি, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি এটা আমরা তো এন্টি ক্লকওয়াইজ কাউন্ট করছি, 1 2 যেটা কাউন্ট করছি ঘরটাকে, তো সেটা তো এন্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ কি কাউন্ট করা যায় নাকি এন্টি হ্যাঁ, ক্লকওয়াইজ? অ্যাকচুয়ালি এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলো আমরা যখন রাশি সাপেক্ষে লিখছি তখন ক্লকওয়াইজ লিখবো। যখন আমরা গ্রহ সাপেক্ষে, মানে যখন আমরা রাশির যে কোনো রাশিকে লগ্ন হিসাবে নেব, তখন আমরা, এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরা। কিন্তু আমরা যখন কাউকে লগ্ন হিসাবে নিয়ে নিচ্ছি বা কালপুরুষের যে রাশি চক্র, তখন কিন্তু আমরা গুনবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ শুধুমাত্র গোনা হয় তখন যখন নির্দিষ্ট কিছু গ্রহ আছে, তাদের একমাত্র মুভমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ। বাকি সমস্ত 9টার মধ্যে 7খানার মুভমেন্ট কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এবং আমরা যখন রাশি গুনবো বা আমরা যখন লগ্ন সাপেক্ষে বিচার করব, সেই সব কিছুরই কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজে গুনবো। এটা যদি 1 নম্বর হয়, এইটা 2 নম্বর, এটা 2 নম্বর নয়। ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এই যে 12টি রাশি আমরা পেয়েছি, এই 12টি রাশিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তত্ত্বগতভাবে, গুণগতভাবে, বর্ণগতভাবে, আহ দিকগতভাবে, স্ত্রী এবং পুরুষগতভাবে, বিষম এবং সমগতভাবে। তো প্রথমে আমরা একটা একটা করে প্রথমে সেই ভাগগুলো জেনে নেব। প্রথম আমরা জেনেছিলাম যে এই এই যে রাশিচক্র, তাদের যে জড় এবং শক্তির সংঘাতের ফলে যে 12 প্রকার পদার্থের বিভাজন হয়েছিল। তো এই এই যে এক একটা বিভাগ বলা হয় সেই এক এক প্রকার পদার্থের
নির্দেশক, এক একটা রাশি এক এক প্রকার পদার্থের নির্দেশক। তো প্রথমে আমরা যে 4 প্রকার জলের কথা বলেছিলাম, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, সেই বিভাজনটা শিখে নেব। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল 4টে পেয়েছি আমরা, আর এখানে আছে 12টা রাশি। এই 12টা রাশিকে যদি আমরা 4 দিয়ে বিভাজন করি, ভাগ করি, তাহলে আমাদের ভাগফল দাঁড়াচ্ছে 3, তাই তো? তাহলে এই যে রাশি চক্র, তাদেরকে আমরা যদি তত্ত্বগতভাবে ভাগ করি, তাহলে আলাদা আলাদা 3টি বিভাগ পাচ্ছি। তো সেই বিভাজনে প্রথম এই যে মেষ রাশি, সে গিয়ে প্রথম শুরু হচ্ছে অগ্নিতত্ত্ব থেকে। এটি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এই ঘরটা বৃষ, সে হচ্ছে পৃথ্বী তত্ত্ব। এইটা হচ্ছে বায়ুতত্ত্ব। আর এই কর্কট হচ্ছে জল তত্ত্ব। প্রথমে আমরা যদি রাশিগুলোর নাম দেখি, এই যেমন আমরা মেষকে নিয়ে বললাম, বৃষ কথার অর্থ হচ্ছে ষাঁড়, তারপরে হচ্ছে মিথুন, কর্কট, এগুলোর প্রকৃতি বা চিহ্ন, প্রতিকৃতি বা চিহ্ন, এগুলো আমরা আগের দিন নেক্সট ক্লাসে জানবো। তো এই নামগুলো থেকেও কিন্তু আমরা খানিকটা হলেও এই যে রাশি, জানতে তাদের স্বভাব সম্পর্কে মোটামুটি ধারণা করতে পারছি আপাতত, যারা একদম প্রথম ক্লাস হিসেবে। যে যেমন ধরলাম যে মেষ, অর্থাৎ সে এমন একটা প্রাণী যার মধ্যে প্রচুর ক্ষমতা থাকে, সে একেবারেই এনার্জির কারক। তাহলে এই মেষ রাশিকে আমরা পেয়েছি যে তার মধ্যে এই তত্ত্বটা, এই যে তার স্বভাবগত একটা গুণ পেলাম। এবং এই যে অগ্নি তত্ত্ব পেয়েছি, অগ্নি থেকে আমরা কি বুঝতে পারি যে না, আগুন, অগ্নি মানে একেবারে আগুন। তাহলে এই যে মেষ লগ্ন বা মেষ রাশি, তার একটা স্বভাব বা একটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই মেষ লগ্ন বা মেষ রাশির মধ্যে কিন্তু আগুন তত্ত্বের আধিক্য বেশি থাকবে। আগুন কথার অর্থ হচ্ছে তেজ, আগুন কথার অর্থ হচ্ছে তাপ, আগুন কথার অর্থ হচ্ছে ইমিডিয়েট রিয়াকশন। তো এই যে মেষ, সে যে অগ্নিতত্ত্ব পেল, তাহলে এই রাশির মধ্যে কিন্তু এই যে গুণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো, সেটা কিন্তু থাকবে। আর একটা প্রশ্ন আমাদের মনে এখানে আসা উচিত, যে আমরা এই যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, এই যে নামগুলো পেলাম, কাউকে বলছি যে এটা ছাগলের মতন বা ভেড়ার মতন দেখতে, কাউকে বলছি সিংহের মতন দেখতে, মানে সিংহর মতন, বা কাউকে বলছি মকর, মানে মকরের চিহ্নটা অনেকটা এরকম যে খানিকটা কুমির এবং খানিকটা ছাগ। তো এই যে রূপগুলো হলো, এই রূপগুলো কেন হলো? এইখানে মেষ না হয়ে তো বাঁদর হতে পারতো, বা মকর না হয়ে তো গরু হতে পারতো, সেগুলো হয়নি। এই যে পার্টিকুলার কয়েকটা নাম এসছে, সেই নামগুলো কিভাবে এলো? তো তার উত্তর হিসাবে আমরা জানবো যে যখন কিনা নাক্ষত্রিক, আমরা বলেছি যে এই যে আহ মহাকাশ, যে যে নির্দিষ্ট অংশটি, তার মধ্যে বিভিন্ন রকম নক্ষত্রগুলো অবস্থান করছে। এবার এই যে নক্ষত্রগুলো, তাদেরকে যদি কাল্পনিক রেখা দিয়ে ড্র করা হয়, আঁকা হয়, তাহলে যে চিহ্নগুলো দাঁড়ায়, সেই চিহ্নগুলো একেবারেই এইরকম। অর্থাৎ যেখানটাতে আমরা মেষ রাশি বা মেষকে পাচ্ছি, সেইখানে যে নক্ষত্রগুলো অবস্থান করছে, সেই নক্ষত্রদেরকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করে দিই, তাহলে যে অবয়বটা বা চিহ্নটা আমরা পাচ্ছি, সেটা মেষের মতন। তাই এই জায়গাটার নামকরণ করা হয়েছে মেষ। পরবর্তীকালে যে বৃষের ঘর, বৃষ অর্থাৎ ষাঁড়, সেখানে যে আমরা নক্ষত্রগুলোকে পেয়েছি, তাদের অবস্থানকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে ড্র করে দিই, তাহলে যে চিহ্নটা দাঁড়াবে, সেটা কিন্তু বৃষের মতোই। এই রকম ভাবে কিন্তু এই যে 12খানা রাশি, তার যে প্রতিকৃতি তৈরি হয়েছে, সেটা একেবারে এই রকম ভাবে তৈরি হয়েছে। তো এইবার এইখানে যেরকম আমরা অগ্নি পেলাম, তো অগ্নি তত্ত্বের গুণটা পেলাম যে তাদের মধ্যে আগুন তত্ত্বটা বেশি থাকবে। এরপরে পেয়েছি আমরা পৃথ্বী তত্ত্ব, বৃষ রাশির মধ্যে আমরা পৃথ্বী তত্ত্ব পেয়েছি। পৃথ্বী কথার অর্থ হচ্ছে আর্থ এলিমেন্ট, বা যেটা হচ্ছে মাটির সঙ্গে যে রিলেশনে থাকে। মানে মাটি বলতে আমরা যেটা বুঝি যে একটু ভারী, একটি স্থিত এবং একেবারেই অনড়। তো এই যে বৃষ যে রাশিটা, তার কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে এই জিনিসগুলো যাবে। অর্থাৎ এই বৃষ রাশি স্থির হবে, বৃষ রাশি অনড় হবে, বৃষ রাশির মধ্যে চঞ্চলতা কম থাকবে,
এবং এই যে মানে ঠিক আগুনের একেবারেই আগুন যেরকম স্বভাব আর মাটির যে স্বভাব, আমরা সেটাকে মোটামুটি ভাবে কানেক্ট করে ভেবে নেব যে এই যে বৃষ রাশি তার মধ্যে যে স্বভাবগুলো সেগুলো সেই মাটির মতন বা আর্থ এলিমেন্টের মতন। পরে পেয়েছি আমরা বায়ু রাশি। বায়ু অর্থাৎ বাতাস, একেবারেই হালকা। বাতাসের যে ধরনের স্বভাব থাকে যে এরা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এরা আম, বেশিক্ষণ স্থির থাকতে পারে না, এদের মধ্যে চঞ্চলতা প্রকট পরিমাণ। তো এই যে মিথুন রাশি, মিথুন রাশির মধ্যে এই যে বায়ুতত্ত্ব আমরা পেলাম, তাতে করে কিন্তু এই বায়ুতত্ত্বের যে গুণগুলো, বাতাসের যে গুণ, আপনারা সাধারণ দৃষ্টিতে ভেবে নেবেন যে বাতাসের ঠিক কিরকম গুণ হয়। তো এই মিথুন রাশির মধ্যেও কিন্তু সেই গুণ বা বৈশিষ্ট্যের প্রকাশ দেখতে পাওয়া যায়। তারপর আমরা কি পেয়েছি? কর্কট রাশি। কর্কট রাশিতে আমরা কি কি তত্ত্ব পেলাম? সেটা হচ্ছে জলতত্ত্ব। তো ক্যান্সার, ক্যান্সারটাকে দেখতে হয় কাঁকড়ার মতন, তো তার অবস্থান জলের মধ্যেই থাকবে। তো জল যেমন হয়, জলের স্বভাব কি? বাতাসের তুলনায় স্পিডটা একটু কম থাকে। আহ আগুন যেমন যে কোনো রকম বাধা বিপত্তি যাই আসুক না কেন ঝাঁপিয়ে পড়ে সেটাকে অতিক্রম করতে পারে, কিন্তু জল কিন্তু সেটা পারে না। ধরুন একটা জলের স্রোত আসছে, সামনে একটা বড় পাথরের চাই পড়লো, তাহলে উম বাতাস বা আগুন যেরকম পারবে ওই পাথরের চাইটাকে অতিক্রম করে চলে যেতে, জল কিন্তু সেটা পারবে না। জল কি হবে? পাথরের দুই দিক থেকে বিভাজিত হয়ে বয়ে যাবে, অর্থাৎ সে কিন্তু ওই বাধাটাকে অতিক্রম করতে পারলো না। সেই রকম ভাবে জলতত্ত্বের মধ্যে কিন্তু এই যে কর্কট রাশি, কর্কট রাশির মধ্যে কিন্তু জলতত্ত্বের সেই গুণটা বর্তমান, অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে কর্কট রাশির যে জাতক জাতিকা, তারা কিন্তু তুলনামূলকভাবে বাধা অতিক্রম করতে কম পারে। যেটা অগ্নিতত্ত্বের মানুষেরা পারে, অগ্নিতত্ত্বের রাশি পারে, সেটা কিন্তু জলতত্ত্বের রাশি পারে না। এই পর্যন্ত ক্লিয়ার? কারো কি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা আছে অগ্নি পৃথ্বী ম্যাম বায়ু একটা নিয়ে? কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ম্যাম বলছি জেমিনাই বা মিথুন কথাটার মানে কি? জেমিনাই বা মিথুন এই যে কথাটা মানে আচ্ছা, ওয়ার্ডটার এই মানে মিথুন কি? কথার মানে কি? মিথুন কথার মানে হচ্ছে, যখন আমরা এরপরে প্রতিকৃতিগুলো শিখবো, তখন আমরা জানবো মিলন অবস্থায় দুটি নারী পুরুষ। মিথুন শব্দের অর্থ হচ্ছে মৈথুন বা শারীরিক মিলন। তো এই যে মিথুন কথার অর্থ হচ্ছে নারী এবং পুরুষের মিলন, মিলনরত একটা অবস্থা। তো মিথুন রাশির যে আহ জাতক জাতিকা হয়, এরা হচ্ছে দ্বি স্বভাবের হয়। মিথুন রাশির মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায়, তারা কতকটা পুরুষ স্বভাবের কতকটা স্ত্রী স্বভাবের। তার মানে সেটা কখনোই আমরা ওই লেসবিয়ান বা গে এটা ধরবো না। সেটা হচ্ছে তাদের মধ্যে দ্বি দ্বি স্বভাব। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই পুরুষ এবং প্রকৃতির একটা নির্দিষ্ট বিভাজন আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আমাদের কিছুটা প্রকৃতি কিছুটা পুরুষ। কিন্তু এটা কারোর ক্ষেত্রে প্রকটিত হয়, কারোর ক্ষেত্রে প্রচ্ছন্নিত থাকে। তো মিথুন রাশির ক্ষেত্রে এই যে পুরুষ এবং প্রকৃতির যে বিভাজনটা, সেটা স্পষ্ট। ঠিক আছে? এরপর আমরা প্রথম বিভাজনটা পেলাম 1 থেকে 4টে রাশির, অগ্নি পৃথ্বী বায়ু জল, আমরা 3টে বিভাগ পেয়েছিলাম। এখান থেকে আবার শুরু হবে সিংহ থেকে অগ্নি, কন্যায় আবার পৃথ্বী, তুলায় বায়ু, এবং বৃষ্টিকে জল। এখানে একটা জল পেয়েছি কর্কটে, বৃষ্টিকে এসে আর একটা জল পাচ্ছি। এই দুটো জলের মধ্যে পার্থক্য আছে। কর্কটের জলটাকে বলা হয় একেবারেই স্ফটিক জল, অর্থাৎ পরিশুদ্ধ জল, যেটা পান করার যোগ্য। কর্কটের জলটাকে একেবারেই পরিশুদ্ধ জল বলা হয়। কিন্তু যখনই বৃষ্টিকে সেই জল চলে আসছে, এই বৃষ্টিকের জল কিন্তু একেবারেই পরিশুদ্ধ বা পরিষ্কার বা নির্মল বা বিশুদ্ধ নয়। বৃষ্টিকের জলটা হচ্ছে একেবারেই নর্দমার জল বা নোংরা জল বা মানে অপরিষ্কার জল বা বদ্ধ জল, যে পুকুরটার মধ্যে অনেক দিন ধরে জল পচে রয়েছে, এরকম ধরনের জল। অর্থাৎ কর্কটের জল এবং বৃষ্টিকের জল, এই দুটো জলের কিন্তু
আহ গুণগত মান বা বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। কর্কটের জল একেবারেই পানযোগ্য, আর বৃশ্চিকের জল একেবারেই নর্দমার জল। এই দুটো জলের কিন্তু পার্থক্য আছে। এখান থেকে আমরা এই অগ্নিপৃথ্বী বায়ু জলের আবার একটা বিভাগ পেলাম, শেষ হলো। আবার আমরা ধনু রাশি থেকে শুরু করব। ধনু রাশিতে আবার অগ্নি, মকরে পৃথ্বী, কুম্ভে বায়ু এবং মীনে জল। এই যে আমরা বিভাজনটা পেলাম, সেটা হচ্ছে তত্ত্বগতভাবে অগ্নি পৃথ্বী বায়ু জল। এবং এই যে একটা সামগ্রী প্রথম ক্লাস হিসাবে যেটুকুনি আমাদের জানার, যে এই রাশিগুলো চারটি, যে প্রত্যেকটা চারটি করে রাশি পেয়েছি, যারা যারা অগ্নিতত্ত্বের রাশি তাদের মধ্যে অগ্নির যে প্রভাব সেটা বিদ্যমান। যারা যারা পৃথ্বী রাশির অন্তর্গত তাদের মধ্যে আর্থ এলিমেন্ট যেটা আছে তার প্রভাবটা বিদ্যমান। মিথুনের মধ্যে বায়ুতত্ত্ব, কর্কটের মধ্যে জলতত্ত্ব, মানে যাদের মধ্যে বায়ুর প্রভাব আছে, বায়ুতত্ত্বে যারা পাচ্ছে তাদের মধ্যে বায়ুর প্রভাব, এবং যারা কিনা জলতত্ত্বের যাচ্ছে সেই সকল রাশির মধ্যে কিন্তু জলের যে বৈশিষ্ট্য সেইগুলো বর্তমান থাকবে। তাহলে আমরা প্রথমে এই তত্ত্বগত বিভাগটা জানলাম। এরপর আমরা জানবো সেটা হচ্ছে শক্তি অনুযায়ী যে বিভাগ। আমরা তিনটে শক্তির নাম শুনেছিলাম, সেটা হচ্ছে সত্ত্ব, রজ এবং তম। এই যে সত্ত্ব, রজ, তম, সেই বিভাগটা কিন্তু আমরা এরপরে জানবো। ম্যাম, একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, সত্ত্ব, রজ, তমের আগে আমরা এখানে একটা ছোট্ট করে বিষম বা সমতা লিখে নিই। আর একটা বিভাগ সেটা হচ্ছে বিষম বা সম। বিষম বা সম কথার অর্থটা একটু বুঝে নেই। বিষম হচ্ছে সেই সকল রাশি যাদের মধ্যে ক্রূরতা একটু বেশি, যাদের মধ্যে, যাদেরকে আমরা পুরুষ হিসাবে গণ্য করছি। তো এই যে বিষম এবং সম, 12টা রাশিকে আমরা দুই দিয়ে ভাগ করছি, তো সেই হিসাবে ছখানা ভাগ আমরা পাচ্ছি। তো প্রথম যে মেষ, এই মেষের ঘরটাতে আমরা লিখব বিষম। ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এক মিনিট, একটা মিনিট, একটু মিনিট আমি করে নিই। বলুন, প্রশ্নটা বলুন। আচ্ছা, আপনি এখানে জল তত্ত্বের ক্ষেত্রে কর্কট আর বৃশ্চিকে দুটো জলের পার্থক্য বলেছিলেন। কর্কটের জল বিশুদ্ধ জল, আর বৃশ্চিকের ক্ষেত্রে এটা দূষিত জল ছিল। তো মিনের ক্ষেত্রে এরকম কোনো আহ, ব্যাপার আমি না আছে না কারোর ওটা? কথা একেবারেই শুনতে পাচ্ছি না, জানি না আপনাদের ওখান থেকে সাউন্ডটা একটুখানি যদি বাড়িয়ে দিতে পারতেন। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি, আপনি জল তত্ত্বের ক্ষেত্রে এখন একটা কথা বলেছিলেন যে কর্কট বা স্করপিওর ক্ষেত্রে বিশুদ্ধ জল আর দূষিত জলের একটা পার্থক্য ছিল। তো মিনের ক্ষেত্রে কি সেরকম কোনো দেখো ব্যাপার তাহলে আছে না? এটা বলে রাখছি। মিনের ক্ষেত্রে হচ্ছে সেই জলগুলো পড়বে যে জলটা হচ্ছে সাগর বা মহাসাগরের যে জল। এটা একটু লিখে নিন। আচ্ছা, মিনের ক্ষেত্রে জলটা পড়বে সাগর বা মহাসাগরের জল। ঠিক আছে। আচ্ছা, বিষম আর সমটা একবার রিপিট করবেন হ্যাঁ, প্লিজ? বিষম কথার অর্থ হচ্ছে যেগুলো, যে রাশিগুলোর মধ্যে একটু ক্রূরতা বেশি, ক্রূরতা, বা যে রাশিগুলোকে আমরা একটু, যে রাশিগুলোকে আমরা বলবো পুরুষ রাশি। কোথায় চলে গেল? তাহলে প্রথম রাশিটা হচ্ছে বিষম রাশি, পরেরটা হচ্ছে
সমরাশি। এরা একটু তুলনামূলকভাবে সৌম্য হয়, সমরাশির মানুষজনগুলো একটু সৌম্য হয়। আর যারা বিষম আছে তাদের মধ্যে একটু তেজ বা ক্রূরতা বেশি থাকে। এটা বিষম, এটা সম, পরেরটা আবার বিষম, তারপর একটা সম। এইভাবে আপনারা 12টি রাশি কমপ্লিট করে নিন। ম্যাম প্রত্যেকটা রাশির একটু বৈশিষ্ট্যগুলো যদি লিখিয়ে দিতেন ভালো হতো। হুম? প্রত্যেক যদি একটু বৈশিষ্ট্যগুলি আলাদা আলাদা করে লিখে দিতেন একটু বুঝতে সুবিধা হতো। তত্ত্বগতভাবে আলাদা। 12টা এই রাশির যেমন আমরা বৈশিষ্ট্য। অগ্নিপৃথ্বী বায়ুজল হিসাবে পেয়েছি, তো যে মানুষটার মধ্যে অগ্নির প্রভাবটা বেশি, তার একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, তার একটুখানি রূঢ় হওয়া বা রুড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সেই তুলনায় যে মানুষটা একটু ধীর স্থির, সেই মানুষটা একটু সৌম্য হবে, একটু শান্ত হবে। এইভাবে তত্ত্বগতভাবে বিভাজনে এই সম বা বিষম বা পুরুষ বা স্ত্রী, এই যেটাই বিষম সেটা হচ্ছে পুরুষ রাশি, আর যেটা সম সেটা হচ্ছে স্ত্রী রাশি। এটা আপনারা ঠিক বিষম আছে, প্লাস পুং এভাবে লিখে রাখুন। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই প্রথমটা হচ্ছে বিষম, পরেরটা হচ্ছে সম, তারপরেরটা বিষম, তারপরেরটা সম, এইটা আবার বিষম, কন্যা গিয়ে সম, তুলা গিয়ে বিষম, এটা আবার সম, এটা বিষম, এটা সম, এটা বিষম, এটা সম। 12 নম্বর ঘর সমতে গিয়ে শেষ হচ্ছে। হয়ে গেছে? এটুকু ক্লিয়ার তো সকলের? আচ্ছা, তো আমরা সম এবং বিষমটুকু জানলাম, আমরা অগ্নিপৃথ্বী বায়ুটুকু জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তার যে গুণ, সেই গুণ সম্পর্কে, অর্থাৎ চর, স্থির এবং দ্ব্যর্থ। চর, স্থির এবং দ্ব্যর্থ। চর কথার আপনার অর্থ, ভয়েস চর কথাটা আপনার যদি আমরা শুনি, আপনার ভয়েস ক্লিয়ার আসে না, একবার রিপিট করবেন? চর, স্থির এবং দ্ব্যর্থ। এবং কি থার্ডটা কি? হুম? তৃতীয়টা কি বললেন? দ্ব্যর্থ, দয় বয় জফলা, তয় ম ক। চর কথা দিয়ে আমরা বুঝতে পারছি চর কথার অর্থ কি, যে চড়ে বেড়ায়, যার মধ্যে স্থিরতা কম, যার মধ্যে চঞ্চলতা বেশি, তাকে চর বলা হয়, তাই তো? এই যে প্রথম রাশি মেষ, সে হচ্ছে চর রাশির। তাহলে কি কি জানলাম? যে মেষ রাশি, সে হচ্ছে অগ্নিতত্ত্বের, সে হচ্ছে বিষম অর্থাৎ পুরুষ প্রকৃতি, পুরুষ ধর্মের, এবং চর গুণসম্মত। চর কথার অর্থ হচ্ছে যে কিনা একেবারেই স্থির নয়, মুভমেন্ট তার মধ্যে বর্তমান। তারপরে কিন্তু 2 নম্বরই বৃষ রাশি, সে হচ্ছে স্থির। যেমন আমরা জেনেছিলাম যে মাটির যেটা স্বভাব, স্থির থাকা, থেমে থাকা, এক জায়গায় থাকা, তাহলে এই বৃষ রাশি সেই স্থির স্বভাবের মধ্যে পড়ছে। আর বায়ু বা মিথুন, সে কি পড়ছে? দ্ব্যর্থক। চর, স্থির, দ্ব্যর্থক। এই দ্ব্যর্থক কথার অর্থ বা দ্যোতক কথার অর্থ কি হচ্ছে? যে এ কখনো চর, কখনো স্থির, এর মধ্যে কিন্তু পুরোপুরি আহ না স্থিতিশীল আছে, আর না সে মুভমেন্টের মধ্যে আছে। সে কখনো স্থির থাকছে, সে কখনো মুভমেন্টের মধ্যে থাকছে। তো দেখুন, এখানে আমরা আগেও পেয়েছিলাম যে মিথুন রাশির মধ্যে কি ছিল? বায়ু তত্ত্ব ছিল। বায়ুর যে স্বভাব আর এই দাত্তকের যে স্বভাব অনেকটাই কিন্তু মিলযুক্ত হচ্ছে। বাতাস, তাকে কখনো আপনি থেমে থাকতে দেখবেন, একেবারেই সে নেই, তার প্রভাব বোঝা যাচ্ছে না।
আবার কখনো সে একেবারে ঝোড়ো হাওয়ার মতন। ঠিক এইরকম ভাবে চর স্থির দাত্তক, এই একটা বিভাজন শুরু হলো, মানে তিনটে আমরা পেয়েছি, 12কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 4, অর্থাৎ 4খানা বিভাগ আমরা পাবো। এখান থেকে আর একটা শুরু, এখান থেকে অর্থাৎ জল, কর্কট, সেও চর রাশির। এটা হচ্ছে স্থির রাশির। দেখো, এইভাবে আপনারা 12টি রাশি লিখে ফেলুন। চর স্থির দাত্তক। কমপ্লিট হয়েছে? ম্যাম তুলা রাশি কি হবে তাহলে, চর না স্থির? এই তো 3টে বিভাগ হয়ে গেল, আবার এখান থেকে চর শুরু, আচ্ছা। ওইভাবে ঘুরবে। 4টে বিভাগে বিভক্ত হবে, 2টো হলো, চর স্থির দাত্তক হয়ে গেল, এখান থেকে আবার চর। এটা আচ্ছা চর হলো। ম্যাডাম, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, একটা জিনিস একটু আর ক্লিয়ার হলে ভালো হতো। যে আপনি এখানে বলেছেন জল, যেমন জল স্বচ্ছ, নর্দমা এবং সাগর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি অগ্নি, পৃথ্বী, বায়ু, যে যে আরো তিনজনের আছে, তিনটে আছে, সেগুলো কি আলাদা আলাদা কিছু হয় নাকি মানে অগ্নি মানে শুধুই অগ্নি এরকম কিছু হয়? আমি জানি না কি যে আজকে সাউন্ডটা হলো, আমি কারোর সাউন্ড শুনতে পাচ্ছি না। আপনি বলছেন জলের যেরকম বিভাগ আছে সেরকম আর কিসের বিভাগ হ্যাঁ, আছে কিনা? অগ্নি, অগ্নি, বায়ু, পৃথ্বী, বায়ু এরকমই কি কোনো বিভাগ আছে? না 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 না, ওটা দেখুন, জলের, আপনি যখন জলটাকে বুঝছেন, জলের হুম। আপনি বিভাজন বুঝতে পারছেন, যেটা নোংরা জল, এটা হুম। পরিচ্ছন্ন জল ইত্যাদি। বাতাসের পক্ষে এটা নোংরা বাতাস বোঝা সম্ভব না, মাটির ক্ষেত্রে আচ্ছা। এটা নোংরা মাটি। আমরা আমরা যেমন এখন বুঝে গেছি তাই, হ্যাঁ। কিন্তু ওরকম কোনো বিভাগ নেই, একমাত্র জলের আচ্ছা ক্ষেত্রে 3টে বিভাজন রয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। এই যে চর গেল, চর, এটা স্থির, এটা দ্ব্যর্থক, আবার এই মকর থেকে চর, এটা স্থির, এটা দ্ব্যর্থক। কমপ্লিট হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে হ্যাঁ আমরা ম্যাডাম। প্রথমে আহ যেটা পেলাম, আহ, গুণ পেলাম, তারপরে সত্য পেলাম, তারপরে আমরা বিষম বা পুং বা স্ত্রী সেই বিভাগটা পেয়েছি। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই রাশিগুলোকে 4টি আলাদা আলাদা বর্ণে বিভক্ত করা হয়েছে। সেই 4টি বর্ণ কিরকম? সাধারণ আমরা যে 4টি বর্ণের কথা জানি, অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রাহ্মণ, এই যে 4টি ভাগ, 12খানা রাশি। তাহলে 12খানা রাশিকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কি পাবো? 3 ফল পাবো। তাহলে এই 12টা রাশিকে আলাদা আলাদা 3টে বিভাগে বিভক্ত আমরা করব। সেটা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রাহ্মণ। তাহলে প্রথম যে রাশিটা আমরা পেয়েছি, এই মেষ রাশি, সে হচ্ছে ক্ষত্রিয় ধর্মের বা ক্ষত্রিয় বর্ণের। ক্ষত্রিয় কথার অর্থ অর্থ আমরা জানি, যারা কিনা যুদ্ধ, বিগ্রহ ইত্যাদিতে পটু। তো এই যে মেষ, মেষ রাশির মানুষের মধ্যে সেই যে ক্ষত্রিয় ধর্ম সেটা কিন্তু বিদ্যমান। তারপরে হচ্ছে বৈশ্য। বৈশ্য কথার অর্থ আমরা জানি, যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে থাকে, বণিক প্রকৃতির মানুষ। তো এই যে বৈশ্য, এই বৈশ্য আহ ধর্মের যে রাশিগুলো, তাদের মধ্যে কিন্তু এই বৈশ্য যে গুণ, সেই গুণটা কিন্তু
বর্তমান। তারপরে হচ্ছে শূদ্র। শূদ্র বলতে আমরা যেটা বুঝি যে যারা কিনা চাষাবাদ ইত্যাদি কাজ করে থাকেন এবং যারা অন্যের জন্য শ্রম দিয়ে থাকেন, এই যে বর্ণটা, সেই বর্ণটার মধ্যে পড়ছে মিথুন রাশি। তারপর আসছে কর্কট, সে হচ্ছে ব্রাহ্মণ বর্ণ। আমাদের আজ সম্ভবত আপনাদের ওদিককার সাউন্ডের কোনো, আমার এখান থেকে সেটিংসের কিছু প্রবলেম হয়েছে, যে কারণে না আমি আপনাদের কথাগুলো ঠিক করে শুনতে পাচ্ছি না একেবারেই, মানে খুব কষ্ট করে শুনতে হচ্ছে। প্লিজ আপনাদের যে প্রশ্নগুলো আছে না, ওগুলো একটুখানি আপনারা আপাতত লিখে রেখে আমাকে একটু গ্রুপে লিখে দেবেন। আপনাদের যে যে প্রশ্নগুলো আছে আমি সব উত্তর দিয়ে দেবো। মানে টেকনিক্যাল ইস্যুর জন্য আমি আপনাদের কথা একেবারেই ভালোভাবে শুনতে পাচ্ছি না। তো এটা গেল ক্ষৈত্র, তারপরে হচ্ছে বৈশ্য, তারপরে হচ্ছে শূদ্র, তারপরে হচ্ছে ব্রাহ্মণ। এইটা গেল প্রথম বিভাগ। তারপরে আবার আমরা এখান থেকে, ম্যাম অর্থাৎ একটা প্রশ্ন ছিল। কিচ্ছু প্রশ্ন করবেন না, আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না আপনার না প্রশ্ন। মানে হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? বলছিলাম আপনি যেটা এখন ভাগটা বিভাজন করছেন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ, এটা আমরা জেনে এসেছি, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, শূদ্রকে হ্যাঁ, 4 নম্বরে আপনি আমরা তো পড়ে এসেছি। মানে যখন আপনি ইতিহাসে পড়েছেন বর্ণাশ্রমে, তখন আপনারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ক্ষত্রিয় শূদ্র বৈশ্য শূদ্র। পড়েছেন। কিন্তু আচ্ছা সেইভাবে রাশি বিভাজনটা হয়নি। রাশি এখান থেকে আমার যদি শুরু করতে হতো, তাহলে আমার এখান থেকে শুরু করতে হতো, কিন্তু সেইটা মিলবে না এক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের আচ্ছা রাশি আচ্ছা। বিভাজনটা শুরু হয়েছে ক্ষত্রিয় থেকে। ওই চারটেই আছে, কিন্তু আমাদের এক্ষেত্রে বিভাজনটা হয়েছে ক্ষত্রিয় থেকে। ঠিক আছে। ওকে 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 হুম। ম্যাম। এই ব্রাহ্মণ হলো, আবার এখান থেকে শুরু হবে আমাদের ক্ষত্রিয়। মানে আমরা আজকে তো রাশিগুলোর কেবল নাম জানছি। বলছি দাঁড়ান। আমরা আজ কেবল রাশিগুলোর নাম জেনেছি, আর রাশিগুলোর কিভাবে বিভক্ত হয়েছে কয়টি ভাগে সেইগুলো জানছি। এবার কেন হয়েছে সেগুলো আমরা এখনো আজকের ক্লাসে জানবো না। তার জন্য আমরা এই পরবর্তী যখন ক্লাসগুলো জানবো, এই যে রাশিগুলো, তাদের না প্রত্যেকটি রাশিরই একটি করে মালিক গ্রহ আছে। এই মালিক গ্রহগুলোর যে স্বভাব, যে ধরন, মানে মনে করুন সাধারণ মানব জীবনে আমরা বলছি, আমাদের যদি একজন মালিক থাকে, প্রত্যেকে আমরা যদি কোনো কর্মচারী হয়ে থাকি, তাহলে আমাদের যদি কোনো নির্দিষ্ট মালিক থাকেন, তাহলে আমরা সেই মালিকের মতন করে চলবো। তার কথাতে, তার মত অনুযায়ী আমাদের জীবনযাত্রা হবে। ঠিক সেই রকম ভাবে এই যে 12টি রাশি আছে, এই 12টি রাশিরও পরবর্তীকালে আমরা অধিপতি বা মালিক গ্রহ পাবো। এবং সেই মালিক গ্রহগুলোর নির্দিষ্ট স্বভাব, নির্দিষ্ট বৈশিষ্ট্য, নির্দিষ্ট গুণাবলী রয়েছে। এবং সেই নির্দিষ্ট স্বভাব, নির্দিষ্ট গুণাবলীর জন্য প্রত্যেকটা রাশির কিন্তু বৈশিষ্ট্যগুলো আলাদা, এবং সেটা একেবারেই সেই গ্রহ সাপেক্ষে। যখন আমরা গ্রহগুলোর কারক জেনে যাব, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যগুলো জেনে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কেন এই মেষ রাশিটা সে ক্ষত্রিয় হলো, সে কেন ব্রাহ্মণ হলো না বা শূদ্র হলো না। এই যে আজকে আমরা শুধু নাম জানছি, এবং কেন হলো না তার উত্তরগুলো আমরা পরবর্তীকালে জেনে যাব। ঠিক আছে। আচ্ছা, ক্ষত্রিয় হলো, তারপরে এইটা আবার লিখুন বৈশ্য, এটা শূদ্র, তারপরেরটা ব্রাহ্মণ, তারপরে এটা, এই পার্টটা শেষ হলো। এইখান থেকে আমাদের আবার শুরু হবে এই যে ধনু, সে হচ্ছে ক্ষত্রিয়। মানে দেখুন, একটু যদি খেয়াল করেন, যেগুলো আমরা এর আগে অগ্নিতত্ত্বের রাশি পেয়েছি, তারা প্রত্যেকেই কিন্তু ক্ষত্রিয় হচ্ছে। এবং তারপরে যারা কিনা আমরা অগ্নির পরে পৃথ্বী তত্ত্ব পেয়েছিলাম, তারা সকলেই কিন্তু বৈশ্য হচ্ছে। এবং যারা আমরা বায়ু পেয়েছিলাম, তারা শূদ্র হচ্ছে। এই পর্যন্ত। হুম।
তো সব জায়গাতে আবার কিন্তু সবকটা মিলবেও না, আবার কখনো কখনো একটু গোলমেলও হয়ে যেতে পারে। তো এই অগ্নিতত্ত্বের যে রাশিগুলো তারা কিন্তু সকলেই ক্ষত্রিয়। এভাবে আপনারা আবার লিখে নিন এখানে ক্ষত্রিয়। তারপরে এই রাশিটা সে হচ্ছে গিয়ে আহ আহ, এটা বৈশ্য, এটা শূদ্র, এবং এটা ব্রাহ্মণ। জলতত্ত্বের রাশিগুলো ব্রাহ্মণ, অগ্নিতত্ত্বের রাশিগুলো ক্ষত্রিয়, পৃথ্বীতত্ত্বের রাশিগুলোতে গিয়ে দাঁড়িয়েছে বৈশ্য, এবং তারপরে বায়ুতত্ত্বে শূদ্র। এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ এরপর ম্যাম। তাহলে আমরা লিখবো, সেটা হচ্ছে দিক। কোন গ্রহের কোন দিক আছে। প্রথম যেটা মেষ রাশি, এই মেষ রাশির দিক হবে হচ্ছে পূর্ব দিক। আমরা জানি, মানে জানবো, এখনো জানিনি, যে লগ্ন যখন বিচার করা হয় তখন পূর্ব দিক জন্মের সময় কোনো বাচ্চা যখন জন্মায় তার পূর্ব দিকে যে রাশিটার উদয় হয় সেটা হচ্ছে সেই জাতকের বা সেই বাচ্চাটির লগ্ন। তো ওই পূর্ব দিক প্রথম আমরা বলেছি যে রাশিচক্রের শুরুটা, রাশিচক্রের শুরুটাই হয়েছে কিন্তু মেষ রাশি থেকে, এবং এর অন্ত হয়েছে মীন রাশিতে। তো প্রথম যেটা আমরা দিক জানবো, যে মেষ রাশির হচ্ছে পূর্ব দিক। তারপরে বৃষ রাশি লিখবো। বৃষতে হচ্ছে পূর্বর পরে লিখুন দক্ষিণ দিক। তারপরে মিথুনে লিখুন পশ্চিম। এবং কর্কটে লিখুন উত্তর। এই যে দিকগুলো, এগুলো যখন আপনার পরবর্তীকালে প্রেডিকশন করবেন তখন আপনাদের মধ্যে কমন কিছু কোশ্চেন থাকবে, যে আমার যে বিয়ে হবে, আমার শ্বশুর বাড়িটা কোন দিকে, আমার বাড়ির সাপেক্ষে আমার শ্বশুর বাড়িটা কোন দিকে হবে। এই যে কোন দিকে হবে, সেই যে দিক নির্ণয়, সেই দিক নির্ণয়ের জন্য কিন্তু আমাদের এই দিকগুলো শিখে রাখাটা জরুরি। তখন আমরা জানবো যে কিভাবে এই দিক সাপেক্ষে আমার শ্বশুর বাড়ির দিকটা বিচার করা যায়। তো প্রথমে আমরা জানলাম এটা দক্ষিণ, তারপরে এটা পূর্ব, তারপরে এটা দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এবং এটা উত্তর। আবার এখান থেকে শুরু করুন, অর্থাৎ এই সিংহ রাশির থেকে দক্ষিণ, এই পূর্ব, তারপরে এই কন্যার ঘরে দক্ষিণ, এটা পশ্চিম, তুলারটা লিখুন পশ্চিম, আর এই ঘরটায় আবার উত্তর। ঠিক আবার ঘুরিয়ে এই ঘরটা সে কিনা পাচ্ছে হচ্ছে পূর্ব দিক, এই ঘরটা পাচ্ছে দক্ষিণ দিক,
জায়গা ছোট, আমি একটু ঘিচিমিচি করেই লিখছি, আপনারা একটু সুন্দর করে স্পষ্ট করে নিজেদের মতন লিখবেন। আর আগের দিন লাবণী সম্ভবত আমাদের গ্রুপে নোট শেয়ার করেছিল। তো উম, খুব ভালো ও লিখেও ছিল সুন্দর করে গুছিয়ে। আজকের যে ক্লাসটা, আমি আপনাদের এই যে কালপুরুষের চার্টটা, একটা চার্ট এঁকে আমি পুরো যতগুলো বিভাজন হয় সব একটা চার্টের মধ্যে কিন্তু বুঝিয়েছি। কিন্তু আপনারা নিজেদের যে নোট তৈরি করবেন সেটা কিন্তু কখনোই এইরকম ভাবে হিজিবিজি করে করবেন না। প্রত্যেকটা আলাদা আলাদা চার্ট করবেন। মানে প্রথমে যেমন একটা কালপুরুষের চার্ট আঁকলেন, সেটাতে প্রথমে 12খানা রাশির নাম সুন্দরভাবে লিখবেন। এবার তারপরে আমরা ওই যে রাশিগুলোকে বিভিন্ন রকম ভাবে বিভাজন করেছি, গুণগতভাবে, তত্ত্বগতভাবে, বর্ণগতভাবে, তারপরে দিকগতভাবে, এই যে আমরা ভাগগুলো করলাম, এটা প্রত্যেকটা সুন্দর করে একটা একটা মানে একটা একটা চার্ট আপনারা ড্র করবেন। এবং সেই চার্ট সাপেক্ষে আপনারা প্রথমে সুন্দর করে একটা হেডিং দেবেন, দিয়ে আলাদা আলাদা প্রত্যেকটা বিভাজন অনুযায়ী, যেমন তত্ত্ব অনুযায়ী পেলেন একটা লিখবেন, গুণ অনুযায়ী পেলেন একটা লিখবেন, বিষম সম এটা একটা আলাদাভাবে লিখবেন, দিক অনুযায়ী আলাদাভাবে লিখবেন। প্রত্যেকটা চার্ট আলাদা আলাদাভাবে কিন্তু নিজেদের খাতায় লিখবেন। আর সেটা একবার মাথায় ঢুকে গেলে এরপরে কিন্তু আর এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করার জিনিস নয়। এগুলো হচ্ছে একেবারেই মাথায় মানে গেঁথে রাখা জিনিস। এগুলো খুব মানে অঙ্কের মতন, একবার দুবার যদি দেখেন মন দিয়ে তাহলে একেবারেই আপনাদের আর ভুলে যাওয়ার বিষয় কিন্তু এটা নয়। তো আমরা এই পর্যন্ত লিখলাম। এটা দক্ষিণ, পূর্ব, দক্ষিণ, তারপরে আবার এই দিকটা হচ্ছে এই যে আমাদের কুম্ভর ঘর, সে হচ্ছে পশ্চিম। আর তারপরে এই যে এই ঘরটা, এটা হচ্ছে উত্তর। পরের দিন কিন্তু লাবণী ছাড়াও দেখি অন্য কেউ যদি সুন্দরভাবে এরকম নোটটা গ্রুপে শেয়ার করেন খুবই ভালো লাগবে। ও একদিন করেছে। আহ বাকিরাও চেষ্টা করবেন যে এরকম ভাবে সুন্দরভাবে নিজেদের আহ একে অন্যকে মানে সহযোগিতা করতে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা দিকটা পেলাম, দিকের বিভাজন আমাদের সম্পূর্ণ হলো। তাহলে এইবার যে আমরা 12টি রাশি পেলাম, 12টি রাশির মধ্যে আমরা মেষ থেকে মিনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পেলাম, সাধারণভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা করি, এই যে প্রথম দিন মানে আজকে আপনারা শুধু রাশি শিখেছেন, রাশির নামগুলো জেনেছেন, এবং এইখান থেকেই আমরা ছোট্ট করে কিন্তু প্রেডিকশনটা শিখলাম। একটা প্রেডিকশন, দুটো প্রেডিকশন আমরা শিখে গেলাম। কিভাবে শিখে গেলাম সেটা আমরা একটুখানি খুঁজে বার করার চেষ্টা করি। যেমন আমরা জেনেছি মেষ রাশি, সে হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, সে হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় বর্ণের রাশি, সে হচ্ছে চর স্বভাবের রাশি। তাহলে যদি আপনি এটা দেখেন যে কোনো একজন ব্যক্তি তার কিনা মেষ রাশি, আচ্ছা আমরা এর আগে জেনেছিলাম রাশি যখন জন্মচার্টে কারোর যে রাশিতে চন্দ্র থাকে সেটা হচ্ছে তার রাশি। কিন্তু রাশি মানে কি? রাশি মানে হচ্ছে আপনার মন বা আপনার মানসিক অবস্থা। অর্থাৎ আপনার যে রাশিটি হবে সেই রাশির যে গুণ বা স্বভাব, সেই মতো কিন্তু আপনার মানসিক অবস্থাটা হবে বা মনের গঠন হবে। মানে আহ এই যে আমরা একই বাড়িতে জন্মগ্রহণ করেছি, একই বাবা মায়ের সন্তান হিসাবে জন্মগ্রহণ করার পরেও দেখা যায় যে দুটো ভাই বা ভাই এবং বোনের মধ্যে বা দুটো ভাইয়ের মধ্যে বা দুটো বোনের মধ্যে মানসিক গঠনের পরিবর্তন একেবারেই আকাশ পাতাল। তো এই যে উম এতটা মানে মনের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কেন এরকম, বা ধরুন আপনারা যখন রাস্তাঘাটে বা কোনো জায়গায় স্কুলে বা কোনো অফিসে যখন আপনারা ট্রাভেল করেন, যান, তখন দেখবেন যে কয়েকটি মানুষের সঙ্গে আমরা বলে থাকি যে আমার অরা ম্যাচটা করে গেল, বা ওই মানুষটার সঙ্গে কথা বললে আমার ভীষণ মানসিক শান্তি পাওয়া যায়, বা ওই মানুষটার সঙ্গে আমার মনের ভীষণ মিল। এই যে মনের মিলটা হচ্ছে সেটা কিন্তু আপনার মোটামুটি এই যে রাশি, সেই রাশির গঠনগতভাবে হয়ে থাকে। তাহলে আমরা যেরকম ভাবে এই যে পেলাম যে একটা মেষ রাশি, মেষ রাশি সম্পর্কে আমরা কিন্তু এইখানে দু তিনটে প্রেডিকশন করে দিতেই পারি। যে আপনার সামনে একজন মানুষ এলো, আপনি শুধু জানতে পারলেন এই রাশিটা মেষ রাশি, তাহলে আপনি তাকে বলতেই পারেন যে আপনার খুব হট করে রেগে যাওয়ার প্রবণতা, যেহেতু সে অগ্নিতত্ত্বের, তার মানে তার মধ্যে একটু রাগ, জেদ, তেজ, এই সমস্ত জিনিসপত্রগুলো থাকবে। আবার আমরা জেনেছি কি সে চর, মানে সে কিন্তু স্থির থাকতে পারবে না। মানে একটা মানুষ
একটা অন্য রাশির মানুষ আর একটা মেষ রাশির মানুষ যদি আপনি পাশাপাশি বসিয়ে রাখেন, তাহলে যে মেষ রাশির মানুষটা সে কিন্তু বৃষ রাশির মানুষের তুলনায় অনেক বেশি ছটফটে, অনেক বেশি এক জায়গাতে না থাকার মানুষ। আর কি পেলাম আমরা, যে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় ধর্ম কি, যেটা সেই যুদ্ধ বিগ্রহ প্রতিবাদ ঝঞ্ঝা এগুলোর মধ্যে লাফিয়ে পড়ার টেন্ডেন্সি ক্ষত্রিয় থাকে। তাহলে মেষ যে, তার মধ্যেও কিন্তু সেই গুণাবলীগুলো থাকবে। অর্থাৎ একজন মেষ রাশির সামনে যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা এমন কিছু ঘটে যেখানে প্রতিবাদ বা যেখানে অ্যাগ্রেসিভ হতে হবে বা যেখানে কিছু অ্যাক্টিভিটি দেখাতে হবে, সেটা কিন্তু মেষ রাশির মানুষ বৃষ রাশির মানুষের তুলনায় বেশি দেখাবে। ঠিক সেই রকম ভাবে আমরা যদি চলে যাই কন্যা রাশিতে, তো কন্যা রাশিতে আমরা কি পেয়েছি, সে হচ্ছে পৃথ্বী তত্ত্বের মানুষ। তাহলে কন্যা রাশির মধ্যে মেষ রাশির তুলনায় একটু কিন্তু বুঝে চলা, একটু মাথার ব্যবহার বেশি চলা, যে মানে যেহেতু আমরা মেষের ক্ষেত্রে কি বললাম, যে ও যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, তো ও কিন্তু ভাববে কম, করবে বেশি। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কি হবে, কন্যা যেহেতু পৃথ্বী, ও কিন্তু ওই রকম ভাবে মেষের মতন করে দেনান দেয়ার কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেবে না। সে কিন্তু একটু হলেও ভাববে, সে কিন্তু মাথার ব্যবহার করবে। সাথে কি আছে, কন্যাকে পেয়েছি আমরা আহ বিষম রাশি হিসাবে। হুম? তো সরি, সমরাশি হিসাবে না, বিষম সম বিষম সম বিষম সম। তাহলে এর মধ্যে আহ ওই যে মেষ রাশি, তার তুলনায় কিন্তু এ একটু সৌম্য হবে। আরো কি হবে, এর মধ্যে আমরা দেখেছি দ্ব্যর্থক গুণযুক্ত। অর্থাৎ আহ সে কিন্তু ওই বৃষের মতন করে অতটাও স্থির হবে না। তার মধ্যে কিন্তু কখনো স্থির, কখনো মুভমেন্ট করা, এই স্বভাবগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে যদি কোনো কন্যা রাশির মানুষ হয়, তাহলে তার সম্পর্কে আমরা কিন্তু এই যে কথাগুলো, এই ছোট ছোট প্রেডিকশন গুলো কিন্তু আমরা করতেই পারি। যে যে একটা কন্যা রাশির মানুষ আসলো, তাহলে আমরা তাকে বলতেই পারি যে আপনি কিন্তু বেশ বুদ্ধি খাটিয়ে কাজ করে থাকেন, বা আপনি বেশ আহ বুঝে শুনে কাজ করেন, বা একেবারেই যে আপনি স্থির থাকেন এমন না, তবে আপনি একেবারেই যে অনড় থাকেন তাও কিন্তু না। এই প্রেডিকশন গুলো, এই ছোট ছোট রাশি সাপেক্ষে আমরা যেগুলো করে থাকি, মানুষের মন বুঝে তার সম্পর্কে দু চারটে কথা বলা, সেটা কিন্তু আমরা এইরকম রাশি সাপেক্ষে বলতে পারি। রাশি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলসে রাশির গুণ এবং গুণাবলীগুলো জানবো। এগুলো প্রাথমিক। যেমন ধরুন, এখানটায় চলে গেলাম কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির মধ্যে আমরা কি কি পেয়েছি, কুম্ভ রাশির মধ্যে পেলাম আমরা প্রথমে এই যে বায়ু তত্ত্বের রাশি। অর্থাৎ এই যে কুম্ভ রাশির মানুষ যারা, তাদের মধ্যে বায়ুর প্রভাব বেশি থাকবে। বায়ুর প্রভাব মানে বায়ু, সে হচ্ছে অগ্নি, পৃথ্বী এবং তারপরে বায়ু পেয়েছি। তাহলে সে না অগ্নির মতন চট করে রেগে যাবে, না সে বায়ু মানে স্থির যারা তত্ত্বের আছে তাদের মধ্যে ওরকম স্থির থাকবে। এই বায়ু তত্ত্বের মানুষ আমরা বাংলায় একটা কথা বলে থাকি না, যে বাতিকগ্রস্ত মানুষ, বা এর মধ্যে বায়ুর প্রভাব বেশি। যারা এই বায়ুতত্ত্বের মানুষ, তারা একটু একটু বাতিগ্রস্ত হয়, অর্থাৎ তারা একটু কল্পনা প্রবণ বেশি হয়। জাগতিক জগতের যা কিছু সাধারণ নিয়ম, তার তুলনায় কুম্ভ রাশির মানুষজনগুলো কিন্তু একটু বেশি কাল্পনিক। তারা কিন্তু কল্পনার জগতে বাস করতে পছন্দ করে। তাহলে এই যে যারা বায়ু, যাদের মধ্যে আমরা বায়ু তত্ত্বটা পেলাম, এই বায়ু তত্ত্বের মানুষের মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছি, যে না আহ তারা হচ্ছে অন্যান্য রাশির তুলনায় একটু কল্পনা প্রবণ, একটু বাস্তব মানে কঠিন বাস্তব যেটা, তার থেকে কিন্তু একটু হলেও তারা পিছিয়ে। তাহলে যেই সমস্ত বায়ু রাশির মধ্যে আমরা যে রাশিগুলোকে পেলাম, তারা কিন্তু না ওই রকম চট করে রেগে যাওয়া মানুষ, না তারা ওই রকম একেবারে ধীর স্থির, তারা হচ্ছে অন্যের তুলনায় অনেক বেশি কল্পনা প্রবণ মানুষ। এবং যারা কল্পনা প্রবণ মানুষ হয়, তারা কিন্তু একটু তুলনামূলকভাবে ক্রিয়েটিভও হয়। তাহলে এই মানুষগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি গুলো দেখতে পাওয়া যাবে। তারপরে আমরা যদি চলে আসি, এই যে কর্কট রাশিটা চলে গেলাম, কর্কট রাশি আমরা কি পেয়েছি, প্রথমেই জলতত্ত্ব। জল মানে হচ্ছে জীবন। আজ আমরা শুধু রাশিতে থাকছি, তো রাশি সম্পর্কেই বলবো। জল মানে আমরা জীবন যখন জেনেছি, তার মানে জলের মতন হিলার আর কিছু হয় না। তাহলে এই যে কর্কট রাশি, তার মধ্যে কিন্তু এই যে হিলিং করার একটা টেন্ডেন্সি, মানে তার মধ্যে একটা অন্যকে স্নেহ দেওয়া, অন্যের মন বুঝে চলা, অন্যের ভালোর প্রতি খেয়াল রাখা, অন্যকে যত্ন করা, এই টেন্ডেন্সি গুলো কিন্তু কর্কটের মধ্যে থাকবে। তারা অতিরিক্ত অন্যের জন্যই বেশি সময় নষ্ট করে নিজের জীবনের, বা নিজের তাদের মনটা অতিরিক্তই মানে, আর যে চারটে পাঁচটা আগের রাশির তুলনাগুলো করলাম, তাদের তুলনায় কিন্তু কর্কটের কিন্তু
মানসিকতা অনেক বেশি সফট হয়, তারা কিন্তু অনেক বেশি আহ স্নেহশীল হয়, বা তাদের যে বললাম জলতত্ত্বের যে স্বাভাবিক স্বভাব, যে জীবনে কোনো বাধা আসলে, জীবনে কোনো সমস্যা আসলে তারা কিন্তু চট করে অতিক্রম করতে পারে না। তারা কিন্তু অন্যের তুলনায়, অর্থাৎ মেষের তুলনায় কর্কটের যে মানুষজনগুলো তারা কিন্তু তুলনামূলকভাবে ভেঙে পড়ে, বা তুলনামূলকভাবে তারা একটু পরাজিত হয়, কারণ তাদের মনটা এই মেষের তুলনায় অনেক বেশি সফট হয়। তো এই যে আমরা রাশির বিভিন্ন 12টি রাশি, এই 12টি রাশির তত্ত্ব, গুণ এবং বর্ণ ইত্যাদি অনুযায়ী কয়েকটা প্রেডিকশন কিন্তু আমরা এখান থেকে শিখে গেছি। পারি বলতে শুধু মনটুকু, একটা ক্লাসে আমরা এইটুকু শিখলাম যে 12টা রাশি, আপনারা কাল পরশু তরশু যাদের সঙ্গে মিট করবেন তাদের রাশিটুকু শুধু শুনবেন যে তোমার রাশি কি, সেই রাশি সাপেক্ষে ওই মানুষটার মন মানসিকতা কেমন হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে একটা ধারণা করতে পারলেন। তবে হ্যাঁ, সমস্ত সময়ে যে মানুষের এই রাশি সাপেক্ষে একেবারেই হুবহু তাই হবে তা কিন্তু নয়, কারণ আমরা যখন ধীরে ধীরে জানবো রাশিগুলো, যখন এই রাশির মধ্যে আবার যখন বিভিন্ন নক্ষত্র গ্রহের অবস্থান বা বিভিন্ন গ্রহের দৃষ্টি এসে পড়বে, তখন কিন্তু সেগুলোর মধ্যে তারতম্য আসবে, বা বিভিন্ন এই যে একটা দুটো আমরা শিখেছি একদম প্রথম ক্লাস হিসেবে, এগুলো মজাদার, আমরা বেশ আনন্দের সঙ্গে এগুলো আমরা শিখছি, কিন্তু এটা কিন্তু এতটাও সরল নয় যে একেবারেই শুধু এই 4টে সূত্র দিয়েই আমি একটা মানুষের গোটা মন বুঝে যাব। চার্ট যখন আমরা জানবো পড়বো, তখন আমরা ওই চার্টের মধ্যে ওই মন যেখানে, অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে, সেই চন্দ্রের সঙ্গে বাকি আর কোন কোন গ্রহ তাদের সংযোগ হয়েছে, তাদের দৃষ্টি হয়েছে, সেই সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা মানুষের মন মানসিকতারও কিন্তু পরিবর্তন আসবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু তথাপি যে বেসিক রুল বা সাধারণ সূত্র, তাতে কিন্তু আপনার এই যে 12টি রাশি, তার মধ্যে যে গুণ বা যে বৈশিষ্ট্যগুলো আমরা আজ পেলাম, সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা করতেই পারি। তো এই নিয়ে যে আহ রাশি এবং রাশির বিভাজন, সেই ক্লাসটা আমাদের আজকে এই পর্যন্ত শেষ হলো। এই নিয়ে কি আপনাদের আর কোনো প্রশ্ন আছে? ম্যাম, ম্যাম একটা প্রশ্ন করবো। তম রজ এটা একটু যদি বলেন। হ্যাঁ, এই যে সত্য, রজ এবং তম, সত্য রজ তম দিয়ে যেটা হচ্ছে, সত্যগুণের অধিকারী কারা, রজগুণের অধিকারী কারা এবং তমগুণের অধিকারী কারা। যখন আপনি একজন মানুষের সঙ্গে আহ প্রাথমিকভাবে আলোচনা মানে কথোপকথন করবেন, বা আপনি যাদেরকে চেনেন, এর মধ্যে তমগুণটা হচ্ছে কমন গুণ, মানে আমাদের এই কলিযুগ সাপেক্ষে তমগুণের মানুষজন মাত্রাতিরিক্ত বেশি। তমগুণের মধ্যে কি থাকছে, যারা কিনা যাদের মধ্যে আসরিক শক্তি বা আসরিক গুণ বা নেগেটিভিটি, বা এই যেগুলোর মধ্যে বলবো যে জাগতিক সুখ এবং লিপ্সা, এই জাগতিক ভোগ এবং জাগতিক তৃপ্তির জন্য যাদের একেবারেই মানসিকতা খুব ক্ষিপ্ত থাকে, তারা সবসময় আমি এটা চাই, এটা খাবো, তাদের মধ্যে ক্ষমা থাকবে না, তাদের মধ্যে পাওয়ার চেষ্টাটা অনেক বেশি থাকবে, এবং তাদের মধ্যে পাওয়ার জন্য তারা যে কোনো প্রাপ্তি যোগের জন্য তারা যে কোনো রকমের কর্ম করতে আহ প্রস্তুত। এই ধরনের মানুষজনদেরকে কিন্তু বলা হয় তামসিক গুণ সম্পন্ন। তারপরে হচ্ছে রাজসিক। রাজসিক গুণ সম্পন্ন মানে যেগুলো আমরা রাজা, ধীরাজা, জমিদার ইত্যাদির মধ্যে, জমিদার বলবো না, রাজাদের মধ্যে পেয়ে থাকি, অর্থাৎ যারা রাজকীয় সুখ বা রাজকীয় যা কিছু প্রাপ্তি, সেই সংক্রান্ত জীবনযাপনে যারা অভ্যস্ত, মানে আমি সাধারণ জীবনযাপন, ধরুন তামসিক যারা, তারা হচ্ছে যে কোনো একটা কিছু প্রাপ্তিতেই তারা কিন্তু মানে সুখী। কিন্তু রাজসিক যারা, তারা কিন্তু তামসিকের মতন সাধারণ ভোগে সুখী নয়, তারা হচ্ছে একেবারেই রাজার মতন জীবনযাপন করবে। তাদের যেটা চাই সেটা বেস্ট চাই, তাদের যেটা চাই সেটা ব্র্যান্ডেড চাই, তাদের যেটা চাই সেটা একেবারে জাঁকজমকপূর্ণ চাই। এই ধরনের মানুষদের মধ্যে আমরা এই রাজকীয় গুণ তাদের মধ্যেই দেখতে পাবো, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। আর তারপরে হচ্ছে সাত্ত্বিক মানুষ, যেটা এই কলিযুগে একেবারেই ডাইনোসরের মতন, মানে দেখতে পাওয়া যায় না, খুবই মানে বিলুপ্তির পথে, একেবারেই যারা যোগী মানুষ, সেই যোগী মানুষের মধ্যেই সাত্ত্বিক গুণ দেখতে পাওয়া যায়, যারা কিনা আমাদের যে ষড়রিপু হয়, ছখানা যে ষড়রিপু, সেই ষড়রিপুকে যারা অতিক্রম করতে পেরেছে বা যারা নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছে, সেই ষড়রিপুকে যারা
দমন করে জীবনে নিজের জীবনটাকে একেবারেই ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করেছে, বা যার প্রাপ্তিতেও কোনো সুখ নেই, বা যার কোনো কিছু হারিয়ে যাওয়াতেও কোনো দুঃখ নেই, এই যে গুণ সম্পন্ন মানুষ, তাদেরকেই আমরা বলতে পারি সাত্ত্বিক মানুষ। এবং সেই মানুষগুলোর, মানে এই সাত্ত্বিক মানুষের এখন একেবারেই তাদেরকে কম দেখতে পাওয়া যায়। বাকি রাজসিক এবং তামসিক, এই রাজসিক এবং তামসিক কিন্তু আপনি মোটামুটি যদি একটু ভালোভাবে একটু বোঝেন মানুষটাকে, সামনের মানুষটাকে, তাহলে কিন্তু এটা আপনি খুব তাড়াতাড়ি ভাবেই আইডেন্টিফাই করতে পারবেন। তবে হ্যাঁ, তার মানে সাত্ত্বিক নেই বলে কি সাত্ত্বিক গুণ একেবারেই নেই? আছে। আমরা যদি প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের মধ্যে একেবারেই যদি আমরা এই মানে বিভাজনটা করি যে সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক, তাহলে দেখতে পাবো কোনো মানুষের মধ্যে তামসিক আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। মানে প্রত্যেকের মধ্যেই সত্য, রজো, তম তিনটে গুণই বর্তমান, কিন্তু কোনো মানুষের মধ্যে তামসিক গুণগুলো প্রকট, কোনো মানুষের মধ্যে রাজসিক গুণগুলো প্রকট, এবং কোনো মানুষের মধ্যে যে সাত্ত্বিক গুণ সেগুলো প্রকট। তো এই মিলেমিশেই যে মানুষটার মধ্যে যে গুণটা বেশি পরিমাণে রয়েছে, সেই মানুষটাকে আমরা সেই গুণসম্পন্নই ধরবো। ঠিক আছে? ম্যাম, এগুলো কি কোনো রাশি সাপেক্ষে হয়? হ্যাঁ, রাশি সত্য, তম, সাপেক্ষে, রজ? সত্য রজতম রাশি সাপেক্ষে হয়। কিন্তু ওই রকম ভাবে আমরা মেষ রাশি সে সত্য বা তম এইভাবে বিভাজনটা করব না, কারণ এই যে তিনটে রাশির মানে তিনটে যে গুণাবলী, সেটা এই বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির সঙ্গে, মানে যেহেতু আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণগুলো রয়েছে, তো এই গুণগুলো কিন্তু প্রত্যেকটা রাশিতেই কিছু না কিছু বর্তমান। হ্যাঁ, মানে এই রাশিটা শুধুমাত্র সত্য, এই মানুষটা, এই রাশিটা শুধুমাত্র তম, এভাবে কিন্তু আমরা আলাদা বিভাজন করব না। ঠিক আছে? ম্যাম, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। আপনি তত্ত্বের হিসাবে যে রাশিগুলোকে প্রথমে বিভাজন করলেন, তো এখানে অগ্নিতত্ত্ব, আহ, আপনার তারপরে পৃথিবী তত্ত্ব, ব্যাপারগুলো বুঝলাম। তো জল তত্ত্বের ক্ষেত্রে আপনি হিলিং এর একটা ব্যাপারের এক্সাম্পল দিলেন, এটা ক্লিয়ার। কিন্তু আমার এখানে প্রশ্নটা হলো, জল তত্ত্বের আমাদের তিন রকম প্রকার দেখলাম, একটা বিশুদ্ধ জল, একটা দূষিত জল, একটা মহাসাগরের জল। তো তিনটে জলের ক্ষেত্রে তিন টাইপের প্যাটার্ন তাহলে হওয়া উচিত। হ্যাঁ, একেবারেই তাই। যখন আমরা এই রাশিগুলোর স্বভাব চরিত্র জানবো, আজকে শুধু নাম জেনেছি, এবার এই প্রত্যেকটা রাশির বৈশিষ্ট্য আমরা ধরে ধরে জানবো নেক্সট ক্লাসে। হুম। প্রত্যেকটা রাশির স্বভাব কেন, আমি আজকে কি বলেছি, আজকে জেনেছি কি, এবং এই কিগুলো কেনর উত্তর আমরা নেক্সট ক্লাসে জানবো। এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা, কেন চন্দ্র পরিষ্কার জল, সরি, কেন কর্কট পরিষ্কার জল, কেন বৃশ্চিক নোংরা জল, কেন মীন সমুদ্রের জল, এই যে আমরা জানলাম, সেই জানাগুলো একেবারেই আহ তার যে অধিপতি গ্রহ, হ্যাঁ, এর পরের দিন আমরা জানবো প্রত্যেকটা রাশির যে মালিক গ্রহ, সেই মালিক গ্রহের যে কারকত্ব অর্থাৎ বৈশিষ্ট্য, সেই সাপেক্ষে। তো যখন আমরা সেইগুলো সেই দিনে জেনে যাব, সেইটুকু জানবো, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কিগুলো কেন। আজকে আমরা এই ঠিক পর্যন্তই আছে। ক্লাস করব। হ্যাঁ, এই ধৈর্য ধরতে হবে আমাদের, ধীরে ধীরে শেখার ক্লাস। আমরা আজকের ক্লাস এখনো শেষ করব। আর একটা কথা আমি বলে রাখি, যে আমি কিন্তু সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যে ক্লাসগুলো করছেন, এই ক্লাসের কিন্তু হোমওয়ার্ক আমরা কিন্তু গ্রুপে দেব। হুম। এই যে চারটে চারটে করে বিভাজন, আপনারা নিজের নিজের খাতাতে আপনারা লিখবেন, আপনার মতন করে নাম সহকারে ছবি তুলে কিন্তু গ্রুপে পোস্ট করতে হবে সকলকেই, যদি না কোনো বিশেষ অসুবিধা থেকে থাকে। আর এই ক্লাসের শেষে যদি কোনো রকম কারোর প্রশ্ন থাকে, যে এটা বুঝতে পারিনি বা যাই কিছু, একেবারেই বলছি এই ক্লাস সংক্রান্ত প্রশ্নই করব। রাশি করতে করতে আমরা কিন্তু সেই শনিচন্দ্র যোগে চলে যাব না। তো আমরা আজকের ক্লাসে যা যেটুকু বুঝতে পারিনি, বা যদি নতুন কোনো প্রশ্নের উদ্রেক মনে হয়, সেগুলো আমরা গ্রুপে আলোচনা করব। একবার না একাধিকবার করব। তো সেগুলো আপনারা অবশ্যই করবেন। আর প্রত্যেকে কিন্তু নিজের মতন করে হাতের কাজ বা বাড়ির কাজ ছোটদের মতন করে আপনারা এটা কিন্তু প্র্যাকটিস করবেন, এটা অবশ্যই আপনাদেরই জন্য। হ্যাঁ। তো ম্যাম, হোম ভালো টাস্কটা থাকুন। আরেকবার বলেন। হ্যাঁ, বলুন। হোম টাস্কটা কি বললেন, আরেকবার যদি বলেন। এই যে কাজটা আপনারা আজকে শিখেছেন, কি কি শিখেছেন? 12টা রাশির নাম, সেটা হ্যাঁ। কালপুরুষের এরকম চক্র আঁকবেন, ছক আঁকবেন, 12টা রাশির নাম, একটা পেজ নেবেন, সেই 12টা রাশির নাম লিখবেন একটা ছকে। আর একটা ছকে আপনি তত্ত্বগত ভাবে ভাগ করবেন, আর একটা রাশিতে আর একটা ছকে গুণগত ভাবে ভাগ করবেন, যেটা আপনি শিখেছেন। আমি আজকে যে একটা চার্টের মধ্যে সবাইকে শিখিয়ে দিলাম, তো সেটা আপনারা একটা কাগজের মধ্যে ভিন্ন ভিন্ন চার্ট এঁকে সেটা ছবি তুলে পাঠাবেন গ্রুপে। বেশ, সকলে ভালো থাকুন। শুভ রাত্রি। আজকের মতন আমরা ক্লাস এখানেই শেষ করব।
ধন্যবাদ ম্যাম। গুড নাইট। গুড নাইট ম্যাম ম্যাডাম। নেক্সট থার্সডে ক্লাস হবে তাই তো? হ্যাঁ, নেক্সট থার্সডে আবার ক্লাস হবে? নেক্সট থার্সডে, হ্যাঁ ওকে। নেক্সট থার্সডে। আচ্ছা, আর আগের দিনের একটা ক্লাস সম্পর্কে একটু ছোট্ট বলে রাখি বেরোনোর আগে। আগের দিন আমরা ক্লাসটা করতে পারিনি, তার কারণ ছিল টেকনিক্যাল ইস্যু। আমরা যে জায়গাতে ছিলাম সেখানে নেটওয়ার্ক ছিল না। হ্যাঁ, তো কেউ একজন আমাকে বলেছিলেন যে 3 থেকে 4 দিন আগে নোটিফিকেশন দেওয়ার জন্য যে আমরা ক্লাস করব না। দেখুন, এই ক্লাস না করাটা একেবারেই আহ, অনিচ্ছাকৃত। হ্যাঁ, তো আজ থেকে 3 দিন পরে একটা ক্লাস করতে পারবো না, কারণ একটা টেকনিক্যাল ইস্যু আসবে। এইটা আমরা জ্যোতিষটা হয়তো চেষ্টা করে বলতে পারি, কিন্তু এত বড় জ্যোতিষ আমরা হইনি যে 4 দিন পরে একটা সমস্যা আসবে সেটা 4 দিন আগে বলে দেবো। তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে আপনি আপনার এই দাবিটা আমি রাখতে পারলাম না। আমরা সাধারণত ক্লাস মিস করি না, খুব অসুবিধায় না পড়লে। আর যদি সেরকম অসুবিধা হয় আপনাদের একটু জানিয়ে দেবো, আপনারা একটু প্লিজ এইটুকু আপনারা একটু মেনে নেবেন। বাকি আর যা যা অসুবিধা সেইগুলো আপনাদের সমস্যায় পড়তে হবে না, একটু সঙ্গে থাকুন। আপনাদের যা কিছু জানা বোঝা সব সময়ের সঙ্গে সঙ্গে জেনে যাবেন। শুভরাত্রি। শুরুতে যে প্রশ্নটা করলাম ওইটা কি একবার গ্রুপে লিখবো?